আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান সময়ের সংলাপ অনুষ্ঠানে। সময়ের সংলাপ আজকে ৭ম পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, লেখক, গবেষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর নীলুফা আক্তার। আজকে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখেই প্রতিটি পর্বের মতোই আমরা আজকের প্রোগ্রামটা সাজিয়েছি। মহাকবি, বিশ্বকবি, বাংলা সাহিত্যের একমাত্র নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস ছিল এ মাসেই। ২২শে শ্রাবণ, আমাদের ইংরেজি মাসের হিসেবে ৬ অগস্ট এই পর্বটি হওয়ার কথা ছিল। আমাদের কিছু অসুবিধার কারণে আমরা ৬ তারিখ করতে পারিনি, সেটা আজকে ১০ তারিখ এসে হচ্ছে। আমাদের আজকের বিষয়বস্তু হলো আমাদের প্রিয় কবি রবীন্দ্র স্মরণে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভ অনুষ্ঠানে। যারা শুনছেন আমাদের তরুণ বন্ধুরা, মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যরা অথবা মার্চ ফরওয়ার্ডের যারা আউটসাইডার্স আছেন, ফেসবুক লাইভে হওয়ার কারণে যারা শুনছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে, যেহেতু আমাদের প্রিয় কবি, আমাদের ভাষার কবি, আমাদের সাহিত্যের একজন শ্রেষ্ঠতম কবি, অনেক কিছুই আমরা জানি। আবার তার কর্মকাণ্ড, তার জীবনেরও ব্যাপ্তি দীর্ঘ ৮০ বছরের, এবং এই ৮০ বছরটি উনি লেখালেখির মাধ্যমে খুব ছোটকাল থেকেই, বলা যায় প্রায় ৮০ বছরের মধ্যে ৭০ বছরেই উনি অনেক সাহিত্যকর্ম সৃষ্টি করে গেছেন, যার ফলে অনেক তথ্য, অনেক বিষয় আমাদের অজানাও আছে। আমরা আজকে রবীন্দ্র স্মরণী অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সমুদ্র সমান সাহিত্যকর্মের ভেতর, তার চরিত্রের ভেতর দিয়ে আমরা কয়েকটি জায়গায় আমাদের স্পটলাইট ফেলার চেষ্টা করব। আশা করি আমাদের যারা তরুণ বন্ধুরা আছেন তারা উপভোগ করবেন। আপনাদের যদি রবীন্দ্র স্মরণে আজকের অনুষ্ঠানে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকে, সেটিও আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। সময় সুযোগ হলে আমার প্রশ্নের পাশাপাশি, আমার জিজ্ঞাসার পাশাপাশি আপনাদের প্রশ্নগুলো আমরা আমাদের আজকে সম্মানিত অতিথির কাছ থেকে জেনে নেওয়ার, প্রশ্নোত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ডক্টর নীলুফা আক্তারের কাছে। ম্যাডাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মার্চ ফরওয়ার্ডের প্ল্যাটফর্মে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। মার্চ ফরওয়ার্ডে আপনি প্রথমবার, আশা করি শেষবার নয়, আরো আসবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে। আছেন কেমন ম্যাডাম? ভালো আছি। তবে এই ক্রান্তিকালে ভালো থাকাটা খুব কঠিন, কিন্তু ভালো আমাদের থাকতেই হবে। থাকতেই হবে এবং আমরা রবীন্দ্রনাথকে নিয়ে বেঁচে থাকি, বেঁচে আছি। রবীন্দ্রনাথ আমাদের জীবনে আ একদম রক্ত-মাংসের মধ্যে মিশে আছে। তো রবীন্দ্রনাথের জীবন থেকেও কিন্তু ভালো থাকার অনেক শিক্ষা আমরা পাই প্রতিদিন। আজকে মনে করেন যে রবীন্দ্রনাথকে নিয়েই আমরা শুরু করছি এবং রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ভালো আছি। তার ভাবনা দিয়ে আমরা ভালো আছি এই মুহূর্তে। এই মুহূর্তে আমি তার ভাবনা দিয়ে ভালো আছি বলব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমাদের বাংলা সাহিত্যের আরেকজন খ্যাতিমান লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ বলেছিলেন, রবীন্দ্রনাথ হচ্ছেন বাঙালির প্রতিদিনের সূর্য। আপনি একদম, যথার্থই একদম। বলেছেন। আমরা যখনই রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলি, তার সাহিত্যকর্ম নিয়ে কথা বলি, তখন আমাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, এবং রবীন্দ্রনাথ প্রতিদিনের সূর্য মানে প্রতিদিনই তিনি আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে আছেন। একদম। এই অর্থেই, হ্যাঁ। তো আমরা এই রবীন্দ্র স্মরণে বিশাল, এই যে বললাম সমুদ্র সমান তার যে সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে, সেটার কিছু বিষয় ম্যাডাম আপনার কাছ থেকে আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের মার্চ ফরওয়ার্ডের যারা আহ, আহ, সেবা প্রার্থী, মার্চ ফরওয়ার্ডের সাথে যারা সম্পৃক্ত, তাদের একটা বড় অংশই হচ্ছে তরুণ সম্প্রদায়, এবং এরা হচ্ছে শিক্ষা, একাডেমিক ক্যারিয়ারে আছেন, মানে শিক্ষা জগতে আছেন, অথবা কেরিয়ার এক্সপেক্টেন্ট, কাজ করবেন, চাকরি করবেন, নিজের মতো করে কিছু করবেন, সেরকম একটা সময়ে আমাদের তরুণ বন্ধুরা আছেন। আমি প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাইব, রবীন্দ্রনাথের তারুণ্য ভাবনা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্ম, সেখানে
তারুণ্যের জয়গান গেয়ে উনি অনেক লেখা লিখেছেন, অনেক বক্তব্য দিয়েছেন। সেখান থেকে আমি আপনার কাছ থেকে শুনতে চাই রবীন্দ্রনাথ আসলে তরুণদের সম্পর্কে কি বলেছেন, কি ভেবেছেন, কি ভবিষ্যৎবাণী ধন্যবাদ করেছেন? আপনাকে। প্লিজ। ধন্যবাদ। তবে ১ম এই আমি ধন্যবাদ জানাচ্ছি মার্চ ফরওয়ার্ডকে যে আজকের এই অনুষ্ঠানে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং বিশেষ একটি দিনে। এবং আমি যতটুকু জানি যে পেইড ফরওয়ার্ড এর একটা অংশ হচ্ছে মার্চ ফরওয়ার্ড যতটুকু আমার জানা। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জড়িত আছে আপনাদের এখানে এবং আ রবীন্দ্রনাথ যে আমি তরুণদের নিয়ে আসছি এর একটু একটা আমি একটু বলে নেই যে রবীন্দ্রনাথ যে মানবতার কথা বলেছেন, যে সেবার কথা বলেছেন, এটা আসলে আপনারা করে যাচ্ছেন। পেইড ফরওয়ার্ড এটা করছেন, মার্চ ফরওয়ার্ড এটা করে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে তারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে রবীন্দ্র ভাবনার স্বরূপ আ রবীন্দ্র কি ভাবছেন, তারুণ্য নিয়ে তিনি কি ভাবছেন, আ সে বিষয়ে কথা বলতে গেলে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে থিওফিল গাউথিয়েন নামক একজন ফরাসি কবি ও লেখক তিনি চোখ নিয়ে একটা কথা বলেছিলেন। তিনি বলেছেন যে, "এদের ভেতর দিয়ে আত্মাকে দর্শন করা যায়।" আবার অন্যদিকে আমরা যদি জেমস জয়েসের কথা বলি, আমাদের তরুণ অনেকে জানবেন তার নাম। জেমস জয়েস হচ্ছেন আইরিশ ঔপন্যাসিক এবং তিনি বিখ্যাত হয়ে আছেন 'ইউলিসিস' উপন্যাসের জন্য। তিনি বলেছেন, "চোখ বন্ধ করে দেখুন।" তো একদিকে থিওফিল গাউথিয়ের বলছেন যে ফরাসি কবি লেখক যে এদের ভেতর দিয়ে আত্মাকে দর্শন করা যায়। তার মানে আপনি চোখটা খুলে দেখুন, চোখের ভেতর দিয়ে আত্মাকে দেখা যাচ্ছে। আর অন্যদিকে জেমস জয়েস বলছেন, "চোখ বন্ধ করে দেখুন।" অর্থাৎ অন্তর্দৃষ্টি জাগ্রত করুন এবং প্রসারিত করুন। তো আজকে আসুন আমরা চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি জাগ্রত করে রবীন্দ্রনাথের চোখ দুটোকে গভীরভাবে অবলোকন করি। আমরা যদি রবীন্দ্রনাথের চোখ দুটোকে অবলোকন করি তাহলে নিঃসন্দেহে যদি একজন নিমগ্ন পাঠক হিসাবে নিমগ্ন পর্যবেক্ষক হিসাবে আমরা রবীন্দ্রনাথের চোখ দুটোকে দেখি তাহলে দেখব যে সেই চোখের ভিতরে অদ্ভুত কৌতূহল, উৎসুক, চাঞ্চল্যপূর্ণ হয়ে আছে। তার অবয়বে যে যে বিষণ্ণতা তার অবয়বকে ঘিরে আছে, সেই বিষণ্ণতা আসলে বিষণ্ণতা না। সেটা হচ্ছে তার দার্শনিক বোধের একটা পরিণত বোধের একটা আ ছাপ তার আ অবয়বে পড়ে যেটা আমি পাঠক, আমি গবেষক পর্যবেক্ষক হিসেবে এটা আমার নিজস্ব মতামত। কিন্তু তার চোখের ভিতরে অদ্ভুত একটা ব্যাপার আছে। তার চোখের ভিতরে একটা সবুজ, জাগ্রত একটা আত্মার বিচ্ছুরণ। এবং আপনার খুব ভালো করে দেখলে দেখবেন যে এই বিচ্ছুরণটা কিন্তু আপনাকে রোমাঞ্চিত করবে। তো রবীন্দ্রনাথের চোখের ভেতরে তার তারুণ্য এবং তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার চোখ খোলা ছিল তারপর যখন এমনকি চোখটা বন্ধ হয়ে গেল এই তারুণ্যর এই পৃথিবীর প্রতি অপার আগ্রহ, উৎসুক, চাঞ্চল্য কিন্তু আর কখনো কমেনি। তো রবীন্দ্রনাথের ১ম তারুণ্যবোধে যেই জায়গাটা আছে সেটা তার চোখ। আপনারা রবীন্দ্রনাথের আ রবীন্দ্রনাথ পাঠ করবেন, তার মন্ত্রণা নিবেন, তার দীক্ষা নিবেন, তার সৃষ্টি থেকে এবং তার চোখকে আপনি একটু অবলোকন করবেন। দেখবেন যে সেখানে কি অপার তারুণ্য, কি চিরসবুজ জাগ্রত তার সেই চোখ দুটো। এবং এই চোখ দিয়েই কিন্তু তিনি পৃথিবীকে দেখেছেন, এই চোখ দিয়ে কিন্তু তিনি তারুণ্য সাধনা করেছেন এবং তরুণদের জন্য তার যে ভালোবাসা, তার যে মন্ত্রণা, তার যে দীক্ষা সব কিন্তু চোখ দিয়েই আ এই পৃথিবীকে অবলোকন করে পর্যবেক্ষণ করেই তিনি আ করেছেন তাদের জন্য। তো এবার আমি একটু যাবো রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে। তো রবীন্দ্রনাথের তারুণ্য ভাবনার তরুণদের জন্য তিনি কি বলেছেন সেটা আমি যাচ্ছি। তবে একটু আমি ভেতর থেকে কথাগুলি বলতে চাচ্ছি যে এখানে যেহেতু তরুণরা আছে তারা একটু শুনুক, জানুক। রবীন্দ্রনাথের যে প্রেম, তিনি চিরতরুণ ছিলেন এবং তিনি যে চিরতরুণ ছিলেন এটা মানে রবীন্দ্র অনুরাগী এমনকি রবীন্দ্র অনুরাগী নাই এমন কেউ আছে বলে আমার বিশ্বাস হয় না। যদি কেউ থেকে থাকেন সেও স্বীকার করবেন যে তিনি চিরতরুণ ছিলেন। তারুণ্যবোধ তার রক্তে মজ্জায়, তার চিন্তা চেতনায়, তার কর্মে, তার ধর্মে সবখানেই এটা আলোর বিচ্ছুরির মতো চিরজাগ্রত ছিল। এই রবীন্দ্রনাথ তার জীবনে প্রেম আমরা দেখব যে প্রেমের বিষয়টা আমি পরে হয়তো কখনো আলোচনা প্রসঙ্গে আসলে বলব। কিন্তু এখানে বলব যে তার তারুণ্যবোধটা মানে কোন পর্যায়ে তরুণ থাকলে যে তার জীবনে
একদম শেষ যে নারীকে আমরা পাই, যার কথা আমরা শুনি রানুর কথা। রানুকে নিয়ে একটা বই আছে যে 'রানু ও ভানু'। এই বইটা আমার এখানে আছে। আমি তরুণদেরকে দেখাতে পারি। এই সুনীলের লেখা এই বইটা 'রানু ও ভানু'। এই রানু অধিকারী রবীন্দ্রনাথের জীবনের একদম শেষে দিকের একজন নারী, যে নারীর সাথে যে নারী একজন অধ্যাপকের কন্যা এবং তার বয়স ছিল তখন ১৫, রবীন্দ্রনাথের বয়স তখন ৬৫ অতিক্রান্ত করে গেছে। কিন্তু তখনও এই ১৫ বছরে একজন আ কন্যা একজন নারীর সঙ্গেই বলব আমি, এই যে সখ্যতা, এই যে আ আ তাদের সৃষ্টি নিয়ে আলোচনা করা, এই যে ভাব বিনিময় করা, এটা কিন্তু অদ্ভুত একটা তারুণ্য। এই তারুণ্যটা কিন্তু আমরাও এই বয়সে পারব কিনা কঠিন। কিন্তু রবীন্দ্রনাথ পেরেছিলেন। রবীন্দ্রনাথের তারুণ্যের জায়গাটি কিন্তু আমরা চোখ দিয়ে শুরু করে যদি ভাবনা মনের জায়গায় যাই, ভালোবাসার জায়গায় যাই তাহলে সেখানে দেখব। তারপর যদি আমরা যাই যে রবীন্দ্রনাথ যখন ৫৫ বছর বয়সে তিনি সাহিত্যের জায়গায় গেলে বলব যে ১৯১৬ তে তিনি বলাকা কাব্য লিখলেন, যে তখন তার বয়স ৫৫। তিনি লিখলেন, "ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘামের তুই বাঁচা।" তিনি এখানেই থামলেন না। তিনি তার মতো যারা জীবনের প্রবীণের দিকে ধাবিত হচ্ছেন তাদেরকেও তিনি কটাক্ষ করলেন। তিনি আরো বললেন, "ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ ২ টি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারে বন্ধ করা খাঁচায়। আয় জীবন্ত, আয় রে আমার কাঁচা।" এবং এই যে বিষয়টা এখানে তিনি তরুণদের আহ্বান করছেন এবং তার কথা হলো যে এই যে সমাজ, এই সমাজ জীর্ণ-শীর্ণ সমাজ, এই আধমরা সমাজকে যদি কেউ কেউ বা কারা বাঁচাতে পারে তাহলে এটা একমাত্র তরুণরাই পারবে। এবং আমরা যদি ইতিহাসের দিকেও তাকাই, যে ইতিহাসে যত পরিবর্তন, যত বড়, বড় বিপ্লবগুলি ঘটেছে, এগুলি কিন্তু যুবক সম্প্রদায় করেছে। এরা কি এটা কিন্তু মানে মধ্যবয়স্ক থেকে শুরু হয়নি। এই তরুণদের এই পৃথিবীতে যত ধরনের আ পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু তরুণরাই আনে। কারণ তারা হচ্ছেন চিরসবুজ এবং তারা হচ্ছেন সবচেয়ে বড় কথা, তারা জাগ্রত এবং তারা গতিশীল। এবং এরপর যদি আমরা যাই যে রবীন্দ্রনাথের গল্প উপন্যাসে আমরা যদি যাই, সেখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথ কলস যুগের লেখকদের মতো সরাসরি আ আ সমাজের আঘাত ওই অর্থে করেননি। মানে তারা যতটা স্পষ্টভাবে আঘাতটা হেনেছেন তিনি সেটা করেন নাই। কিন্তু তিনি তার দার্শনিকের যে সহজাত যে দার্শনিক বোধ, সেই দার্শনিক বোধ চিন্তার জায়গা থেকে তিনি এই সনাতন যে চিন্তা, সনাতন যে অচলায়তন এই সমাজে, সেটাকে ভাঙার জন্য তিনি কিন্তু বরাবরই বরাবর যে চরিত্র করেছেন, যাদেরকে প্রতিনিধি যাদেরকে করেছেন তারা কিন্তু তরুণ সম্প্রদায়। আমরা যদি গল্পগুলি দেখি, 'পয়লা নম্বর', 'হৈমন্তী', 'স্মৃতিপত্র', 'একাত্রী', 'ক্ষুধিত পাষাণ', এমনকি উপন্যাসে যাই, 'গোরা', 'চোখের বালি', 'দুই বোন', 'বাঙালি যোগাযোগ' প্রভৃতি উপন্যাসে আমরা যদি ইভেন আ আ প্রবন্ধে যাই, সেই 'কালান্ত' থেকে শুরু করে আমরা সবখানেই দেখব যে তার এখানে মূল চালিকা শক্তি, মূল নির্যাস, তার তার আত্মার মূল নির্যাস কিন্তু তারুণ্যবোধ এবং তরুণ। এবং এই তরুণকে দিয়ে কিন্তু তিনি তার সৃষ্টি জগতে কিন্তু যে পরিবর্তনগুলো আনতে চেয়েছেন, সেখানে তরুণদেরকে তিনি প্রধান বাহক করেছেন। এবং তাদেরকে দিয়ে কিন্তু তিনি পরিবর্তনটা আনতে চেয়েছেন। এখানে অনেক স্টুডেন্ট আছেন, তাদের যেমন পোস্টমাস্টার তাদের পাঠ্য ছিল, 'এক রাত্রি' তাদের পাঠ্য ছিল, আমি জানি অনেকেরই মানে অনার্স লেভেলে হলেও। তো এই যে 'এক রাত্রিতে' যদি আমি যাই, আমি দেখব যে তরুণদের এই যে সেই ব্রিটিশ আমল এবং তাদের বেপথে যাওয়া, আবার ফিরে আসা, নতুন রিয়ালাইজেশন, এই বিষয়গুলো কিন্তু সেখানে দেখানো হচ্ছে। ইভেন 'স্ত্রীপত্র' ১লা নম্বরে আমরা যে নারীদেরকে দেখি তারা কিন্তু তরুণ। তারা বিবাহিত নারী কিন্তু তারা কিন্তু তরুণ এবং তারা কিন্তু পরিবর্তন সমাজে এনেছেন। অনিলাকে যদি আমি বলি, ১লা নম্বরে রবীন্দ্রনাথের যত নারী আমি দেখেছি তরুণ সম্প্রদায়ের, এই অনিলার মতো আমি এত স্পষ্ট কনক্লুশন এ যাওয়া নারী কিন্তু আমি আর দেখিনি। আরেকজন দেখেছি শাস্তি গল্পের আ চন্দরা। যখন চন্দরা বলিল, চন্দরা কহিল মরণ। তো এইভাবে তারপর আমরা যদি উৎসর্গের দিকে যাই, রবীন্দ্রনাথ কি করেছেন? খুব মজার কিন্তু বিষয়গুলো। আমরা এগুলো আমাদের জন্য একটা এক্সাম্পল। এবং রবীন্দ্রনাথ তরুণদেরকে নিয়ে যেভাবে ভেবেছেন, শুধু সে তরুণ তরুণ নয়, এবং তার সৃষ্টি জগতে তরুণদেরকে নিয়ে তিনি যেভাবে ভেবেছেন, কাজ করেছেন, তাদেরকে প্রণোদনা দিয়েছেন। এটা আমাদের জন্য সারা জীবনের দৃষ্টান্ত, কিন্তু সেটা আমরা আসলে পালন করছি না। ইভেন এখনকার আমাদের এই এখনকার যে সাহিত্যাঙ্গন বলবো আমরা, সেখানে তারাও কিন্তু করছে না। শিল্প সাহিত্য কোনো অঙ্গনেই করছে না। রবীন্দ্রনাথ করেছেন তার বসন্ত নাটকের কথা আমরা জানি। সেটা তিনি নজরুলকে
তিনি উৎসর্গ করলেন। হ্যাঁ? তখন নজরুল এবং রবীন্দ্রনাথের বয়সের পার্থক্য তখন ৩৮ এবং তখন নজরুলকে তিনি যখন হাঙ্গারি স্ট্রাইকে ছিল সে তখন ইয়েতে আপনার জেলে, আলিপুর জেলে। তখন তাকে বসন্ত নাটকে তিনি উৎসর্গ করলেন। পরবর্তীতে আমরা দেখি যে নেতাজি কেন করলেন? তিনি বলেছেন যে নজরুল আমাদের সাহিত্য জীবনে বসন্ত এনেছে। তার মানে কি সাহিত্যের জীবনে যদি পরিবর্তন আসছে সেটা কিন্তু তিনি টের পাচ্ছিলেন এবং তিনি সেটাকে সাদরে বরণ করেছেন, সেটাকে তিনি আহ্বান করেছেন, সেটাকে তিনি লালন করেছেন, পালন করেছেন, সেটাকে তিনি প্রণোদনা দিয়েছেন যে আমি আছি। তারপর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্রের কথা আমি বলি। যে এই নেতাজিকে আমরা দেখি যে আমি জানি না আমাদের তরুণরা কতটুকু পড়েছেন তার সম্পর্কে। যদি না পড়ে থাকেন, আমি অবশ্যই আহ্বান করব যে নেতাজি সম্পর্কে তারা যেন একটু ভালো করে পড়েন, জানেন। কারণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার বড় একটা ভূমিকা ছিল যেটা শেষ পর্যন্ত আ তাকে আমরা সেখানে পেতে পারিনি নানা ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকেও তিনি আ নাটকে উৎসর্গ করেছেন। তাসের ঘর নামে দেশ নামে যে নাটিকাটা এবং সেটা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের উপরে আরো বেশ কিছু ব্যাপার সেখানে ছিল। এই যে করেছেন এবং তিনি বলেছেন যে, "স্বদেশী চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পূর্ণব্রত তুমি গ্রহণ করেছ। সেই কথা স্মরণ করে তাসের দেশ তোমাকে আমি উৎসর্গ করলুম।" তার মানে কি? উনি নিজে মানে অ্যাক্টিভ ভাবে পলিটিক্স এ ঢুকেন নাই। কিন্তু যারা এই দেশের জন্য কাজ করে যাচ্ছিলেন অবিভক্ত ভারতের জন্য তাদেরকে তিনি বারবার কিন্তু সাধুবাদ জানিয়েছেন। তারপর আমরা দেখি আরো মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রমথ চৌধুরী। আমরা জানি যে রবীন্দ্রনাথ আ আ চলিত ভাষায় লেখা শুরু করলেন আ কত ১৪০০ হ্যাঁ, আ ১৮১৪ থেকে সরি এটা হচ্ছে ১৯১০ ১৪ ১৯১০ থেকে ১৪ সরি ১৯০০ ১৯১৪ না হ্যাঁ। হুম। আপনার ইয়ে বের হলো সবুজ পত্র বের হলো ১৯১৪ তারপরে প্রমথ চৌধুরী তাকে বললেন ১৯২৯ না, ১৯২৯ এ আরো আগে রবীন্দ্রনাথের ১৬ তে। আচ্ছা, ১৯১৬ আচ্ছা। তে তিনি ঘরে বাইরে ইয়ে করলেন। ওটাতে ১ম তিনি চলিত ভাষায় লেখা শুরু করলেন। প্রমথ চৌধুরী যখন তাকে বললেন যে তখন কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন। তিনি বিশ্বকবি। হ্যাঁ? তাকে যখন বললেন যে আপনি গুরুজি আপনি চলিত ভাষায় লিখেন এবং এই যে নতুন আ তরুণ প্রমথ সে নতুন একটা পত্রিকা বের করছিল। তার ক্যারিয়ার শুরু। তার কথাকে কিন্তু তিনি খুব সাধুবাদ জানালেন এবং তিনি কিন্তু সরাসরি তিনি শুরু করে দিলেন। তিনি লেখা শুরু করে দিলেন গল্প। তার স্ত্রীর পত্র পয়লা নম্বর কিন্তু আ চলিত ভাষায় লিখা। হ্যাঁ? শুরু হলো এবং তারপর তিনি চলিত ভাষায় লিখেছেন। তাহলে মানে এবং এই যে তিনি চলিত ভাষায় লিখলেন, তার মানে কি একজন তরুণের প্রস্তাবকে তিনি খুব আগ্রহ সহকারে সম্মানার্থে তিনি গ্রহণ করলেন এবং এই হুম, চ্যালেঞ্জটা তিনি নিলেন এবং এই পরিবর্তনটাকে তিনি গ্রহণ করলেন। এবং এতে গ্রহণ কিন্তু করেছে। বাংলা সাহিত্যে বাংলা ভাষার মানে রূপে, লাবণ্যে, জৌলসে শতগুণ বেড়ে গেল। তারপরে আমরা যেখানে যাব ধর্মের জায়গাটা আপনারা দেখেন যে এখানেও একটা তারুণ্যবোধের ব্যাপার আছে। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মাবলম্বী এবং তার বাবা তাকে ব্রাহ্ম ধর্মে নিজে দীক্ষিত করেছেন এবং তিনি উপনিষদ, তিনি মহাভারত, তিনি আ প্রাচ্য আ প্রাচ্য পা প্রাচ্য পাশ্চাত্য দর্শন, তিনি লোকায়ত দর্শন সব পাঠ করেছেন। করে তরুণদের মূল মন্ত্র কি? গতিশীল থাকা। তারা নদীর মতো প্রবাহমান, তারা গতিশীল। তারা কিন্তু স্থবির না। এবং রবীন্দ্রনাথ কিন্তু ব্রাহ্ম ধর্ম থেকে বেরিয়ে গেলেন। কারণ যখন তিনি দেখলেন যে সব ধর্মের মূল মন্ত্রই হচ্ছে মানবতা। তখন তিনি যেটা করলেন যে তিনি তার ধর্ম হিসেবে নিয়ে নিলেন মানবতা। এটাও কিন্তু তারুণ্যবোধের একটা প্রতীক। এবং তারপরে আপনারা দেখেন যে তার সাহিত্যে তার সাহিত্য কিন্তু নিয়ত পরিবর্তনশীল ছিল। তিনি ভাষা, আঙ্গিক, বিষয় তিনি কিন্তু সবসময় তিনি চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। যখন যেটা পেয়েছেন সেটা তিনি গ্রহণ করেছেন। এবং তরুণদের ব্যাপারে তার সবচেয়ে বড় যেটা তার আ আ ইয়ে ছিল যে তিনি তাদের যে শিক্ষাটা তিনি দিতে চেয়েছিলেন সেটা মুক্তির ভেতরে, সেটা স্বাধীনভাবে এবং এই কনসেপ্ট থেকে কিন্তু শান্তিনিকেতনের প্রতিষ্ঠা এবং আরেকটা বিষয় হচ্ছে যে সিম্পল লিভিং হাই থিংকিং যেটা আমরা জানি যে গান্ধীজির এটা বড় একটা এক্সাম্পল এবং রবীন্দ্রনাথ নিজে এটা অনুসারী ছিলেন এবং তিনি তরুণদেরকে আহ্বান করতেন যে তোমরা স্বাভাবিক জীবনযাত্রা করো এবং চিন্তাটাকে অনেক উপরে। উনি বলেছেন এরকম একটা কথা আছে আমি এক্সাক্টলি কোট করে বলতে পারব না বাট বলছি যে তোমরা খিলটা ঘরের চালে না, তোমরা আকাশে ছুড়ো। তার মানে তোমাদের স্বপ্নটাকে তোমরা বড় করে দেখো। হ্যাঁ? এবং এই শিক্ষা মুক্তির ভিতরে শিক্ষা এবং নিজেকে স্থবির না রেখে এই সমাজটাকে পরিবর্তনের যে মন্ত্রণা,
সবকিছুর মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ তরুণদেরকে দেখেছেন এবং তার সৃষ্টির মূল মন্ত্রণা, তার সৃষ্টির মূল যারা ছিল মূল চালিকা শক্তি তারা কিন্তু এই তরুণ সম্প্রদায়। ধন্যবাদ। হ্যালো, শোনা যাচ্ছে? ম্যাডাম আপনি এই যে হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি এই যে বলার সময় বেশ কিছু উদাহরণ দিলেন এবং আপনি যেটা বললেন নিজেকে ভেঙে গড়া। এই যে জি, চলিত ভাষা আসলো, আসার পরে এটা জি, অপেক্ষাকৃত তরুণরা সেই বিষয়ে বলল এবং রবীন্দ্রনাথ ধরে জি, বসে না থেকে সেই নতুনকে ইনি নিজের মধ্যে ধারণ করলেন। অসাধারণ বলেছেন। এরপর নেতাজি সুভাষ বসু কিংবা কাজী নজরুল ইসলামকে অনুপ্রেরণা দেওয়া তাদের লেখনীতে, তাদের বিদ্রোহত্মক রচনায় অথবা তাদের জি, স্বদেশ প্রেমের উদ্বুদ্ধ হয়ে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন সেখানে উনি একজন সমর্থক হিসেবে কাজ করেছেন। আচ্ছা, জি, এরকম কি হয়েছে ম্যাডাম? মানে আপনি তারুণ্যের জয়গান করেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি হৈমন্তী গল্পের কথা বলেছেন। হৈমন্তী গল্পে আমরা দেখলাম যে অপু সে হচ্ছে যে একটা নেতিবাচক ডায়ালগ দিয়ে তার শেষ হচ্ছে। সে বলছে, "শুনছি তার জন্য আবার করে তার মা-বাবা কনে দেখা শুরু করেছেন।" এখানে কি যৌবনের বা জীবনের বা তারুণ্যকে আ এটা কি বলবো? দমিয়ে রাখার কি কোনো মেসেজ ছিল? নাকি এটা এটা একটা বিদ্রোহ ছিল? এটাকে আপনি কিভাবে বলবেন? এখানে আমরা দেখলাম না অপুকেও জি, দেখলাম না যে সমাজের সমাজ পরিবর্তনের জন্য কোনো ভূমিকা পালন করতে, হৈমন্তীকেও দেখলাম না। তাকেও দেখলাম চুপিসারে শেষ হয়ে যেতে। এক্ষেত্রে কি তারুণ্যের জয়গানকে আমরা পাই? এখানে তিনি যেটা মূলত করেছেন যে সমাজের আমি যেটা একটু বলেছিলাম যে কলর যুগে যখন আমরা দেখি তখন দেখি যে তরুণদেরকে দিয়ে কিন্তু ধাক্কাটা মারছেন তারা। গল্প উপন্যাসে তরুণদেরকে প্রতিকূল করে তাদেরকে দিয়ে ধাক্কাটা দেওয়া হচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথের গল্পগুলোতে যেটা হয়েছে তিনি তরুণদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিয়েছেন, দেখো এই ঘটনাটা ঘটছে এবং তরুণদেরকে মূলে রেখে তাদেরকে দিয়ে সমাজের এই খাটা দেখাচ্ছেন। কিন্তু এই খাটাকে সংশোধনের জন্য যে একটা পাল্টা একটা পরিবর্তন, এই পরিবর্তন তিনি কিন্তু সব গল্প উপন্যাসে আনেন নাই। এবং হৈমন্তী হচ্ছে আমি বলব যে ওই ধারারই একটা গল্প যেখানে অপুর ভেতরে একটা স্ট্রাইক করেছে কিন্তু তখনও এই তরুণ সমাজে জেগে ওঠা এবং এই যে পরিবর্তনের জন্য সে যে একটা প্রতিবাদ করা এই মনোবৃত্তিটা তখনো তৈরি হয়নি। হয়তো রবীন্দ্রনাথও এই পরিবর্তনের জন্য প্রস্তুত ছিলেন না। যেটা আমরা দেখি বঙ্কিমের সময় যে বঙ্কিমের আমরা দুর্গেশ নন্দিনীতে যে পরিবর্তনটা দেখি বিশ্ববৃক্ষে দেখে আবার পিছিয়ে গেছেন। এরকম একটা দোলাচল বৃত্তি হয়তো তার ভেতরে কাজ করেছিল এবং এইজন্য আমার মনে হয় যে এখানে তিনি কিন্তু আ আ যেভাবে পরিবর্তনটা দেওয়া উচিত ছিল তিনি দেন নাই। কিন্তু উল্টো দিকে আবার দেখেন আপনি নারীদের ক্ষেত্রে পয়লা নম্বর স্ত্রীর পত্রে কিন্তু একটা বড় ধাক্কা তিনি দিয়েছেন। হ্যাঁ? স্ত্রীর পত্রে আমরা দেখি যে সে পরে আর বা নায়িকা যে আমি সরি নামটা ভুলে গেছি সে কিন্তু ফিরে যায় না। এবং পয়লা নম্বরে কিন্তু আরো কঠিন বিষয় দেখানো হয়েছে। সে বলেছে যে, "আমাকে খুঁজো না, খুঁজলে পাবে না।" তো এই যে আবার শাস্তি গল্পে দেখছি চন্দ্ররা বলছে যে, চন্দ্ররা কিন্তু ফিরে গেল না। একটা বিশাল প্রতিবাদ করল স্বামীর ঘরে। এবং তার স্বামী যখন তাকে দেখতে চাইল তখন সে বলল যে, চন্দ্ররা কহিল, "মরণ।" হ্যাঁ? কিন্তু ওই জায়গায় ভৌমিতিক গল্প যদি আমরা ধরি, যেমন আপনি যোগাযোগ উপন্যাসটা দেখেন, সেখানেও কি করেছেন? আমরা ৩ পুরুষ দেখি, যোগাযোগে নায়িকা সে কিন্তু সারেন্ডার করেছে। তো এখানে একটা দোলাচল বৃত্তি হয়তো তার ছিল। এটা একটা সময় এটা ওভারকাম করে তিনি এসছেন অনেক জায়গায় আসতে পারেন নাই। এবং সম্ভবত এই কারণেই নজরুলের প্রতি নজরুলের যে আ জোয়ার নিয়ে নজরুল ঢুকেছিল সাহিত্যে এটাকে তিনি অনেক বড় করে অভিবাদন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে, "আমি যদি এই বয়সে থাকতাম আমি তার মতই করতাম।" কারণ তার সাহিত্যে অসির ঝনঝনানি আছে। তো ওই জায়গা থেকে এটা তরুণদের জন্য উনি ওই অর্থে এই মেসেজটাই রেখেছে। আমার যেটা মনে হচ্ছে যে, এই পরিবর্তনগুলো এই ঘটনাগুলো সমাজে ঘটছে, এগুলো অন্যায়। তোমাদের প্রতিবাদ করতে হবে। তো অপু করে নাই বাট তোমাকে করতে হবে। অপু পারে নাই কিন্তু তোমাকে এটা পারতে হবে। মানে অন্য একটা ধন্যবাদ। প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সাথে মানবতা। রবীন্দ্রনাথের সাহিত্যে কর্মে মানবতা বিষয়টি কিভাবে এসেছে? এবং রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে যেহেতু তিনি একটি একটি সমাজের নেতৃত্বস্থানীয় একটা ফ্যামিলিতে ছিলেন, জমিদারদের বংশের সন্তান ছিলেন, নিজে জমিদার ছিলেন এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ পল্লী উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন, কৃষি উন্নয়নের জন্য ব্যায়াম তার করেছেন। আশেপাশে ভূমিকা রেখেছেন। হ্যাঁ? সেই দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথের সাহিত্যে মানবতাবোধটা কিভাবে আপনি পেয়েছেন? অথবা তার জীবন আচরণের মধ্যে ব্যক্তিগত জীবন আচরণে মানবিকতার প্রসঙ্গটা কিভাবে এসেছে বলে আপনার মনে হয়েছে?
প্রথমেই যেটা বলবো যে রবীন্দ্রনাথ নিজেকে সবসময় বিশ্ব নাগরিক বলতেন। হ্যাঁ? এবং এই বিশ্ব নাগরিক রবীন্দ্রনাথ বলা নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের দ্বিমত পোষণ করতেন। হ্যাঁ? দুটো কথা তিনি বলতেন। তিনি বলতেন তিনি মানবতায় বিশ্বাস করেন। তার ধর্ম হচ্ছে মানবতা ধর্ম। এবং আরেকটা কথা উনি বলতেন যে তিনি বিশ্ব নাগরিক। এটা কিন্তু রবীন্দ্রনাথের সবচেয়ে বড় মানবতাবোধ। তারপর যদি আমরা যাই যে ধর্মের জায়গায়, এই ধর্মের জায়গায়ও কিন্তু তিনি ধর্মের যেই কঠিন যেই উপরে যেই আপনার প্রাচীরটা সেটাকে ভেঙে ভেতরে যে সত্য সুন্দরটা, সেই সত্য সুন্দর হচ্ছে মানবতাবোধ। সেটাই তিনি গ্রহণ করেছেন। পরবর্তীতে আমরা দেখব যে রবীন্দ্রনাথ তার মানুষের ধর্ম প্রবন্ধে বলেছেন যে, "সেই মনের মানুষ সকল মনের মানুষ। আমার মনের মাঝে তাকে দেখতে পেলে সকলের মধ্যে তাকে পাওয়া যায়।" তার মানে তিনি বলেছেন যে, সেই মানুষটাই যে মানুষটাকে তুমি তোমার ভেতরে দেখতে পাবে, সেই মানুষটাকে যদি সবার ভেতর দেখতে পাও, মানে তুমি যদি মানুষ হও এবং মানুষ হিসেবে সবাইকে মানুষ হিসেবে দেখো, তাহলে তুমি সত্যিকারের মানুষ এবং মানুষকে পাবে। এবং এই বোধ রবীন্দ্রনাথের ছিল। আমরা যখন দেখি যে তিনি জমিদার বংশের সন্তান এবং জমিদার বংশের সন্তান হওয়াতে তিনি কিন্তু অনেক আ আ অনেক জায়গায় যেতে পারতেন না, অনেক জায়গায় মিশতে পারতেন না। এই আক্ষেপ তার আজীবন ছিল। এবং এই বিষয়টা সবচেয়ে চমৎকারভাবে তিনি বলে গেছেন ঐকতান কবিতায়। এবং তারপরেও তিনি মানুষের কাছে যেতে চাইতেন এবং মানুষের কাছে যাওয়ার আমরা ছোট্ট, ছোট্ট কিছু উদাহরণ আমরা পাবো। তার যখন সে শিলাইদহ ছিল জমিদার বাড়িতে, তখন যেটা হয়েছিল যে এমন হয়েছে যে ২ টো আসন পাতা হয়েছে। উপরের শ্রেণীর যারা তাদের জন্য একটা আসন পাতা হয়েছে। যারা নিম্ন শ্রেণী তারা মাটিতে বসবে এবং রবীন্দ্রনাথ কিন্তু বিষয়টাকে মানতে পারেননি। এবং আমরা দেখি যে ওখানে একজন এই যে পোস্টমাস্টার গল্পটা, যে রবীন্দ্রনাথ মানে হচ্ছেন একজন বিশাল আ আ মানে উনি এমন একটা পর্যায়ের একজন ব্যক্তিত্ব এবং আ লেখক, উপন্যাসিক, কবি এবং এমন একটা শ্রেণীর মানুষ, কিন্তু তার কাছে কিন্তু অনেক নিম্ন শ্রেণীর মানুষ আসতো। অনেক সহজ সরল গ্রামের নিরক্ষর মানুষরা আসতো। তার সাথে আম আ বাবু বলে তার সাথে কথা বলত, গল্প করত। রবীন্দ্রনাথ কিন্তু খুব আগ্রহ ভরে তাদের কথাগুলি শুনতেন। তিনি কিন্তু কখনো তাদেরকে যে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা দূরে সরিয়ে দেওয়া এটা তিনি করতেন না। এবং সন্ধ্যার পরে কিন্তু তাদের সাথে তার একটা গল্পের আসর বসত। এবং আমরা দেখি যে পোস্টমাস্টার গল্পের যে কাহিনীর নেপথ্যে সেখানে সে দরিদ্র একজন পোস্টমাস্টার, তিনি রবীন্দ্রনাথের কাচারি ঘরে যেতেন, সন্ধ্যার পরে গল্প করতেন, তার পোস্ট অফিসে গল্প করতেন। তখন রবীন্দ্রনাথ বলেছে যে, "আমি তোমাকে নিয়ে একটি গল্প লিখব।" তো রবীন্দ্রনাথের মানবতার শিকড় যদি বলি, সেই শিকড়টা ছিল ওই পর্যায়ে। কিন্তু তারপর তার দুঃখবোধ রয়ে গেছে যে তিনি তারপরও সেই মাটির মানুষের কাছে তিনি সেভাবে যেতে পারেননি। হ্যাঁ? এবং আমরা দেখি যে শান্তিনিকেতন যেটা তিনি করেছেন, সেখানে শিক্ষার যে সম্প্রসারণ করেছেন এবং সেখানে রামকিঙ্করের কথা আমরা জানি। আমি জানি না, যখন আমি শান্তিনিকেতনে গেছি, আমার টু বি অনেস্ট আমি বলি, এখানে বলেই ফেলি যে রামকিঙ্করের কাজগুলো দেখে আমার গায়ের মানে লোম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ? তো এই যে শিল্পী এবং তাকে রবীন্দ্রনাথের মতো একজন জমিদার সামন্ত প্রভু পরিবারের সন্তান এবং রবীন্দ্রনাথের মতো একজন ব্যক্তিত্ব, তিনি তাকে সেই রামকিঙ্করকে কিন্তু অনেকটা মাটি থেকে তুলে এনেই তার শান্তিনিকেতনে নিয়ে এসছেন। কারণ তার প্রতিভা। এবং এর বাইরে আমরা দেখব এই যে এখন আমরা যে ব্যাংকের কথাগুলি বলি, গ্রামীণ ব্যাংক আমরা যদি বলি, সেটা কিন্তু রবীন্দ্রনাথের স্বপ্ন। রবীন্দ্রনাথ কিন্তু সেটাকে শুরু করেছেন। এবং মানবতার ধর্মের জায়গায় মানুষ রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন সবসময়ই যে মানুষের দায় হচ্ছে মহামানবের দায়, অন্তহীন সাধনার ক্ষেত্র। যে মানুষের দায় মহামানবের দায় তিনি এই কারণে বলেছেন, আসলে তিনি বলতে চেয়েছেন যে আমরা প্রত্যেকটা মানুষই আসলে মহামানব। এবং আমাদের দায় হচ্ছে মানুষের কল্যাণ এবং এই যে অন্তহীন সাধনা, এটা কল্যাণের সাধনা এবং এটাই হচ্ছে আমাদের মনুষ্যত্ববোধ। এই মানবতাবোধটাই কিন্তু রবীন্দ্রনাথের ভেতরে সবসময় কাজ করেছে। তিনি আরেকটা বিষয় খুব মানে মনে প্রাণে বিশ্বাস করতেন। আমি স্বামী বিবেকানন্দের কোট দিয়ে বলব। স্বামী বিবেকানন্দ বলেছেন যে, "জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর।" রবীন্দ্রনাথ আজীবন মানুষের সঙ্গে প্রেমই করে গেছেন। মানবতার প্রেম তিনি করে গেছেন। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে একটা জায়গায় তার একটা আত্ম উপলব্ধির কথা তিনি বলেছেন। তিনি বলেছেন, "মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আরেক জন্ম হচ্ছে সকলকে নিয়ে।" তো এই যে রবীন্দ্রনাথ বলে গেছেন যে মানুষের এক জন্ম হচ্ছে আপনাকে নিয়ে, আরেক জন্ম হচ্ছে সকলকে নিয়ে। আমার মনে হয় যে এই যে মানে অদ্ভুত এত গভীর একটা মানবতা বোধের কথা তিনি বলে গেছেন, এটা এই সময় খুবই কার্যকর, এই সময় খুবই প্রাসঙ্গিক এই কারণে
যে এখন আমাদের সময় হয়েছে যে আমরা পৃথক পৃথক থেকেও সকলকে নিয়ে এখন আমাদেরকে বাঁচতে হবে মানবিকভাবে, যদি আমরা এই ক্রান্তিকালের উত্তরণ চাই। আমরা দেখি যে বুদ্ধদেব বসু যেটা করেছেন, বুদ্ধদেব বসু বলেছেন যে বাসনা ত্যাগ কর বুদ্ধদেব বসু আসলে আমাদেরকে বাসনা ত্যাগ করতে বলেছেন এবং বলেছেন প্রেমকে বিস্তার করতে। হ্যাঁ? আর রবীন্দ্রনাথ যেটা বলেছে, রবীন্দ্রনাথ ধর্মের কোনো আসল রূপরেখা নাই। তার ধর্ম হচ্ছে মানুষের ধর্ম, মানুষের সেবা করা। এবং রবীন্দ্রনাথ তার তার কোনো এক প্রবন্ধে বলেছেন যে শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। এবং রবীন্দ্রনাথ যে মানবিক দৃষ্টিকোণ থেকে কথাটা বলেছেন সেটা যথার্থই বলেছেন। যে আমরা শিক্ষিত কিন্তু আমাদের বিবেকটা কিন্তু শিক্ষিত না। এবং আমরা শিক্ষিত কিন্তু আমাদের বিবেকটা শিক্ষিত না বলে কিন্তু আজকে সমাজে এত কাটাছেঁড়া, সমাজে এত ফাঁকফোকর, সমাজে এত আ আ মানে বৈষম্য তৈরি হয়েছে। এবং তিনি এটা থেকে উত্তরণের জন্য আহ্বান করেছেন। এবং আরেকটা জায়গায় রবীন্দ্রনাথ বলেছেন যে এটা মোটামুটি আমরা সবাই জানি যে মানবিক জায়গা থেকে তিনি কথাটা বলেছেন। তিনি বলেছেন যে, "বিপদে মোরে রক্ষা করো, এ নাও আমার প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়।" একজন মানবিক মানুষের এর চেয়ে বড় মানবতার কথা আর কিছুই নাই। তিনি মানবিক মানুষ হিসেবে বলেছেন যে, "আমাকে তুমি দয়া করো না, কিন্তু আমাকে মানুষ হিসেবে যেহেতু পৃথিবীতে পাঠিয়েছ, সেটাকে আমাকে ধারণ করার, সেটাকে আমি মানুষ হিসেবে এই পৃথিবীর যত ধরনের যন্ত্রণা আসুক না কেন, সেটাকে আমি সহন করার শক্তি আমাকে দাও।" তো রবীন্দ্রনাথের মানবিক বোধ থেকে যেই কথাটা তিনি বলেছেন, এই কথাটা এখন আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। আমরা এখন যে অবস্থার ভিতরে আছি। তবে মূলত রবীন্দ্রনাথের মানবিক ভাবনা এবং বাস্তবায়নের মূল ৩ টে প্রসঙ্গ ছিল মানবিকতা বোধ, মানুষের কল্যাণ এবং মানব মুক্তি। তিনি মানুষের মুক্তি চেয়েছেন, সেটা দাসত্ববোধ হোক, সেটা আ শ্রেণী আ শ্রেণীবোধের জায়গা থেকে হোক, সেটা দারিদ্র্য হোক, যেখান থেকেই হোক, এবং মানুষ যেন মানবিক হয় এবং মানুষ যেন মানুষের কল্যাণ করে। তার মানবতা বোধ মূলত ৩ টা ত্রয়ী গুণের ভেতরেই আসলে সম্পৃক্ত ছিল বা মূল আকর তার মানবতা বোধের আমি বলব। ধন্যবাদ। মানে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন ৮০ বছর আগে। জি। এখন ৮০ বছর পর তার মৃত্যুর উনি তো বলেছেন, "আজি হতে শতবর্ষ পরে।" কে হ্যাঁ, তুমি নতুন পড়েছ কবিদের বসে জন্য উনি বলেছেন, হ্যাঁ। এখন এই যে আমার শতবর্ষের কাছাকাছি এখনো পর্যন্ত আমরা খুব সমারোহে আমাদের বিশ্বকবিকে স্মরণ করছি। প্রতিদিন তার আ গান নিয়ে অনুষ্ঠান হয়। প্রতিদিন তার লেখার কোটেশন আমরা ইউজ করি। আপনারা ক্লাসরুমে ইউজ করেন। সংবাদপত্রে নিয়মিত ব্যবহার হয়। আমাদের মিডিয়াগুলোতে বর্তমানে যে সাহিত্যগুলো রচনা হচ্ছে সেখানে তার কাছ থেকে কোটেশন নেওয়া হয়। সব দিক থেকে রবীন্দ্রনাথ ৮০ বছর পরেও এত প্রাসঙ্গিক কেন? অথবা আপনার কি মনে হয় এখন ২০০০ আ আমরা ইংরেজি সনের কথা যদি বলি ২০২১ আপনার কি মনে হয় ২৫০০ সালেও রবীন্দ্রনাথ আজকের মতোই প্রাসঙ্গিক থাকবেন? আপনার কি মনে হয়? প্রাসঙ্গিক থাকবেন, থাকবেন, কেন থাকবেন। একটু থাকবেন? আগে যে কথাটা বললেন না, মানবিকতার হ্যাঁ, কথা। হ্যাঁ। একটু আগে যে কথাটা বললাম যে আমরা মানুষ, আমরা মানব, আমরা মানবিক। আমরা মানবিক বলে আমরা মানুষ। রবীন্দ্রনাথ আজীবন তার চিন্তা, কর্ম, সাহিত্যে, ধর্মে সবখানে কিন্তু মানবিকতার কথাই বলে গেছে। তার সর্বক্ষেত্রে। এবং রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এমন কোন রবীন্দ্র প্রাসঙ্গিক মানে প্রাসঙ্গিক যে রবীন্দ্রনাথ, বাংলা আপনি দেখেন যে আমাদের সাহিত্যে এমন কোন একটা দিক বের করেন যেখানে রবীন্দ্রনাথের ছোঁয়া পড়ে নাই, কলম ধরেননি। এমন কোন দিক আছে বেসিক্যালি? নাই। এবং আমাদের সাহিত্যকে ১০০ বছর এগিয়ে দেওয়ার জন্য রবীন্দ্রনাথ কিন্তু আ আ আমাদের জন্য আশীর্বাদ হয়ে কাজ করেছেন। আশীর্বাদ স্বরূপ। বাংলা ছোট গল্প বলেন, ছোট গল্পের শুরু কিন্তু রবীন্দ্রনাথকে দিয়ে। ছোট গল্পের জন্ম, কর্ম, যৌবনবতী হওয়া, পূর্ণ হওয়া রবীন্দ্রনাথ একাই করেছেন। আমরা যদি উপন্যাস দেখি, উপন্যাসে রবীন্দ্রনাথের যদি আমি পাঠক হিসেবে বলব ছোট গল্পের জায়গায় আমি উপন্যাসকে স্থান দিতে পারি না আসলে। রবীন্দ্রনাথ ছোট গল্পে এক এবং অদ্বিতীয় আমার দৃষ্টিতে। তারপরে আমরা যদি উপন্যাস দেখি সেখানেও তার অসম্ভব প্রতিভার ছাপ, তার গানের জন্য তিনি আজীবন বেঁচে থাকবেন। আর কিছু না হোক। তার কবিতার জন্য তিনি বেঁচে থাকবেন। হ্যাঁ? এবং তার গান, তার কবিতা, তার প্রবন্ধ, তার নাটকে কারণ এখানে তার সাহিত্যগুলো বড্ড বেশি জীবন সংলগ্ন। তিনি জীবনকে ধরে, জীবনকে ছুঁয়ে কিন্তু জীবনকে দুমড়ে মুচড়ে, জীবনকে অনেকভাবে নানাভাবে দেখে
আলো ফেলেই কিন্তু তিনি সাহিত্যগুলো রচনা করেছেন। এবং এই কারণেই কিন্তু তিনি এখনো প্রাসঙ্গিক। কারণ এই যে এখন এই ক্রান্তিকালে আমরা আছি, আমরা শান্তিটা কোথায় পাই বলেন তো? ঈশ্বরের পরে? রবীন্দ্রনাথের কাছে পাই কিন্তু। ঈশ্বরের পরে আমরা কিন্তু রবীন্দ্রনাথের ভেতরে একটা প্রশান্তি খুঁজে পাই। আমরা যখন খুব বিধ্বস্ত অবস্থায় থাকি, তখন কিন্তু রবীন্দ্রনাথের একটা গান মনটাকে শান্ত করে দেয়। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। তো রবীন্দ্রনাথ তার কর্মের জন্যই প্রাসঙ্গিক এবং তার কর্মটা তার ধর্ম হয়ে সমাজের সঙ্গে মিশে গেছে। এবং এই কারণে তিনি প্রাসঙ্গিক এবং উনি ৫০০ বছর পরেও প্রাসঙ্গিক থাকবেন। রবীন্দ্রনাথ অন্য থাকবেন। একটা অনেক ধন্যবাদ ম্যাডাম। অন্য একটা প্রসঙ্গে আসি। আপনি কয়েকবার বলেছেন বিভিন্ন কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে আমাদের সাহিত্য আকাশের সবচেয়ে দুজন উজ্জ্বল নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আপনি বলেছেন তাদের দুজনের মধ্যে সময়ের ব্যবধান ছিল একটা প্রজন্মের ব্যবধান, 38 ইয়ার্স। একজন 1899, আরেকজন হচ্ছে 1899, আরেকজন হচ্ছে 1861। জি। এই যে প্রায় ৪ দশকের কাছাকাছি বয়সের ব্যবধান, এরপরেও তাদের মধ্যে রিলেশনশিপটা কেমন ছিল? একজনের তো হচ্ছে শেষের দিকে, আরেকজনের শুরুর দিকে হওয়ার কথা। কিন্তু আসলে দুইজনেরই শেষ কিন্তু একই সময়ে হয়ে গেছে। ১৯৪১ সালে রবীন্দ্রনাথেরও শেষ, ৪২ একই সময়ে ১৯৪২ সালের দিকে কাজী নজরুল ইসলামেরও সাহিত্য প্রতিভার আ শব্দ এই মৃত্যু ২২ ঘটেছে দুর্ভাগ্যজনকভাবে। এই দুজনের মধ্যে রিলেশনশিপটা কেমন ছিল? আমরা অনেক সময় কতগুলো বিভিন্ন লেখা দেখি তাদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল না, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখি যে সেখানে ধর্মকেও নিয়ে আসা হয়। কিন্তু আপনার কি মনে হয়? আপনি বাংলা সাহিত্যের একজন অধ্যাপক হিসাবে আপনার কি মনে হয় ওদের দুজনের মধ্যে সম্পর্কটা কেমন একজন ছিল? পাঠক, একজন পাঠক, একজন গবেষক হিসেবে আমি বলব যে রবীন্দ্র নজরুলের যে সম্পর্কটা ছিল সেটা অনুসরণযোগ্য। হুম, যারা নিন্দুক তারাই আসলে এটার ভেতরে ধর্মকে ঢুকাতে চায়, মৌলবাদকে ঢুকাতে চায়, সাম্প্রদায়িক করতে চায়। কিন্তু এর অনেক ঊর্ধ্বে এই সম্পর্কটা ছিল। এবং আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে দেখব যে আ যখন নজরুল আসলে লেখালেখি শুরু করেন তখন কিন্তু রবীন্দ্রনাথের উজ্জ্বলতা মধ্য গগনে। এবং নজরুল যখন আ উম সৈনিক ছিলেন, আমরা নজরুলের পরম কাছের মানুষ ছিলেন কমরেড মোজাফফর আহমেদ। তিনি স্মৃতিচারণে করেছিলেন। তিনি বলেছেন যে নজরুল শৈশব থেকেই রবীন্দ্র অনুরাগী ছিলেন এবং তিনি নানা জায়গায় রবীন্দ্রনাথের গান গেয়ে বেড়াতেন। হ্যাঁ? তখন হুম। এই কমরেড মোজাফফর হোসেন বললেন যে, আমরা মজা করে তাকে বলতাম যে, "নজরুল ইসলাম হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের হাফিজ।" এবং যখন যুদ্ধের সময় নজরুল ট্রাঙ্ক নিয়ে ঘুরতেন, ওই ট্রাঙ্কের ভিতরে কিন্তু আমরা রবীন্দ্রনাথ সঙ্গীত পাই। রবীন্দ্রনাথের গানের বই পাচ্ছি আমরা। এবং যখন তিনি যুদ্ধ থেকে ফিরলেন, তার মানে কি রবীন্দ্রনাথের সঙ্গে তার দেখা হওয়ার আগেই কিন্তু রবীন্দ্র প্রেমে সে ভরপুর, টইটুম্বুর যুবক নজরুল। এবং তিনি ম্যাডাম, যখন একটু ফিরলেন একটু আপনাকে আপনার বক্তব্যের একটা সম্পর্ক হিসেবে বলতে চাই, যে তরুণ বা কিশোর কবিকে বলা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের হাফেজ হুম, বা তার শিক্ষকরা যেখানে বলছেন, আসলে বাংলা সাহিত্যে কি এমন কোন লোক এসছেন যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের চেয়েও বেশি ভক্ত ছিলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের? এরকম লোক কি আর খুব একটা পাওয়া যায়? যে জীবদ্দশায় পাচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতের হাফেজ উপাধি পাচ্ছেন, এবং যিনি সবসময় কবিগুরু, কবি সম্রাট, হ্যাঁ, রবি, আমার মৃত্যুতে যিনি আমি বলেছেন রবি বাংলা হারা। সাহিত্যে অনেকের সঙ্গেই রবীন্দ্রনাথের খুব কাছের সম্পর্ক ছিল। অনেকের সঙ্গেই। বলাইচাঁদ মুখোপাধ্যায় আ যেতে চেয়েছিল, রবীন্দ্রনাথ বলল যে, "আসো।" বলছে, "আপনি গুরুজি আপনি নিমন্ত্রণ না করলে আমি আসব না।" এই ধরনের সম্পর্ক ছিল। অনেকে সজনীকান্ত অনেকের সঙ্গে ছিল। কিন্তু আমি যেটা বলব যে এই সম্পর্কটাকে সবচেয়ে বেশি বিতর্কিত করতে চায়, মানে উদ্দেশ্য আ প্রণোদিতভাবে। হুম, সেই সম্পর্কটা নজরুল আর রবীন্দ্রনাথের সম্পর্কটা এত গভীর সম্পর্ক আর বাংলা সাহিত্যে গুরুজির সঙ্গে অন্য কারো ছিল কিনা আমি জানি না। প্রভাত কুমার মুখোপাধ্যায় পারিবারিক জায়গা ছিল। প্রমথ ছিল পারিবারিক জায়গা ছিল। পরের দিকে তো উনার ভাতিজি ইন্দিরা ইন্দিরা দেবীর আ স্বামী হয়ে যান প্রমথ চৌধুরী। আমি এইজন্য তাদের সাথে রবীন্দ্রনাথের কি সম্পর্ক গভীরতা সেটাকে আমি এখানে মূল্যায়ন করব না। আমি মূল্যায়ন করব একদম নিরপেক্ষ জায়গা থেকে, সাহিত্যের জায়গা থেকে কোন মানুষটার সঙ্গে সবচেয়ে গভীর সম্পর্ক আমরা দেখছি রবীন্দ্রনাথের। এবং প্রশ্রয় নজরুলের। সম্পর্ক, আদরের সম্পর্ক। আশ্রয়, প্রশ্রয়, আদর, হ্যাঁ? আহ্লাদ, প্রণোদনা, প্রেরণার শ্রদ্ধা, সম্পর্ক ভক্তি। কিন্তু হুম, হুম, হ্যাঁ, হুম, শ্রদ্ধা, ভক্তি। ইয়েস, এক্সাক্টলি, থ্যাংক হুম। ইউ। সব দিক থেকে নজরুল আর রবীন্দ্রনাথের যে সম্পর্কটা সেটা ছিল একদম আ সলিড একটা সম্পর্ক। এবং এটার সাথে অন্য
এত গভীরে, এত কাছে, এত প্রশ্রয় রবীন্দ্রনাথ হয়তো আর কাউকে দিয়েছেন কিনা সন্দেহ। তো আমি যেটা দেখছি যে নজরুল যখন ফিরলেন আ আ যুদ্ধের পরে, তখন সেই সময় ওখানকার সবচেয়ে বড় গায়ক ছিলেন হরিদাস চট্টোপাধ্যায়। তিনি খুঁজে তাকে বের করলেন এবং তারপর যেটা দেখা গেল যে নজরুল তো তার আ ব বৈশিষ্ট্যগতভাবেই তার একটু অ আ খ্যাপাটে প্রকৃতি ছিলেন। হ্যাঁ? তো উনি দেখা গেল যে খুব পজিটিভ অর্থে খ্যাপাটে শব্দটা আমি ব্যবহার করলাম। তো উনি যেটা করলেন যে ওই কয়েকদিন পর দেখা গেল যে হরিদাস চট্টোপাধ্যায়ের সঙ্গে নজরুল সবখানে ঘুরছেন আর রবীন্দ্রসঙ্গীত গাইছেন। আপনি চিন্তা করতে পারেন বিষয়টা? এবং এরপরে যেটা হলো যে নজরুলের কাছে সেই সময়ে বেশ কয়েকজন কিন্তু গান শিখেছে। রবীন্দ্রসঙ্গীত ২-৩ টা করে, বেশি না, অল্প কয়েকটা করে। এর মধ্যে কাজী মোতাহার হোসেন আছেন, প্রতিভা বসু আছেন উমা মৈত্রী, আছেন ফজিতুল আ ফজিলাতুন্নেসার বোন আপনার শফিকুন্নেসা। এরা রবীন্দ্রসঙ্গীত শুনেছেন। এবং আমরা জানি যে নজরুল তার যে গ্রন্থগুলো, তার ব্যথার দান, রিক্তের বেদন, বাঁধনহারা, এই প্রত্যেকটা গ্রন্থেই কিন্তু প্রচুর পরিমাণে আমরা রবীন্দ্রসঙ্গীত আছে। রবীন্দ্রনাথের। হুম। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত অনেক আছে এবং রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের ১ম দেখা হয় কিন্তু ১৯২১ এ এবং তাও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে নিয়ে আ আপনার ট্রেনে করে শান্তিনিকেতন নিয়ে যান এবং ট্রেনে করে যখন তিনি যাচ্ছিলেন, তখন নজরুল পুরো ট্রেনে আপনার শুধু রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। গীতাঞ্জলির মোটামুটি যেটা আমি দেখলাম তথ্য যে প্রায় মোটামুটি সব গান উনি শুনিয়েছে এবং রবীন্দ্র যখন শুনলেন এটা, তিনি কিন্তু অবাক হয়ে গেছেন। বিস্মিত হয়েছেন শহীদুল্লাহ নিজেও। এই হচ্ছে তাদের সম্পর্ক। এবং আমরা এরপর দেখি যে ধূমকেতু নজরুল আ আ আ রবীন্দ্রনাথকে বলল যে, "গুরুজি আমার ধূমকেতুর জন্য আপনার একটা আশীর্বাদ দিতে হবে।" তিনি সেই তরুণী আহ্বান করে আশীর্বাদ দিলেন ওই যে, "আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাদ অগ্নিসূতো" যাই হোক। তারপর ধূমকেতু বন্ধ হয়ে গেল আনন্দময়ী আগমনের জন্য। তখন তিনি বললেন, "আমার লাঙ্গলের জন্য আপনাকে দিতে হবে।" নজরুল দিয়ে দিলেন এবং তারপর যখন বসন্ত নাটিকাটা তাকে উৎসর্গ করা হলো তখন নিন্দুকেরা কিন্তু রবীন্দ্রনাথকে বলল যে, "গুরুজি সে ওদিনকার একজন সে কি এমন কি লিখে যে আপনি তাকে একটা নাটক উৎসর্গ করে ফেলেছেন।" হ্যাঁ? হুম। তখন রবীন্দ্রনাথ বলেছেন যে, "নজরুলের কাব্যে অসির ঝনঝনানি আছে। আমি যদি তরুণ হতাম তাহলে আমার কলমেও ওই একই ঝংকার থাকতো।" তার মানে কি? নজরুলের যে আ আ আপনার প্রতিভা সেটা প্রতিভা। নজরুল সম্ভাবনা, হ্যাঁ? এবং সে যে বাংলা সাহিত্যে একটা বেশ বড় একটা পরিবর্তন আনতে যাচ্ছে সেটা সে বাক পরিবর্তন করতে যাচ্ছে। সেটা কিন্তু সে বুঝে ফেলেছে। এবং পরবর্তীতে নজরুল রবীন্দ্রনাথকে সঞ্চিতা কাব্যটা তিনি উৎসর্গ করেন। কিন্তু এখানেই শেষ অবশ্যই। নয়। আমরা আরেকটা মজার বিষয় জানি যে বিদ্রোহী কবিতাটা যখন নজরুল লিখলেন, লেখার হুম। পরে তখন তার বয়স ২৩ এবং একদিন ১৯২২ এর ৭ জানুয়ারি তিনি সকালবেলা তিনি তার ওই বিজলি পত্রিকার ৪ টা কপি নিয়ে দৌড়ে গেলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এবং সেটা একটা সম্ভ্রান্ত পরিবারের বাড়ি। সেখানে খুব সেটা খুব শান্ত, খুব চমৎকার একটা আ পরিবেশ সেই বাড়িতে এবং ওখানে কোনো চিল্লাচিল্লি হইচই এগুলো অকল্পনীয় বিষয়। সে গিয়ে চিৎকার শুরু করেছে যে, গুরুজি আমি হুম। আপনাকে খুন করব, আমি আপনাকে খুন করব।" হ্যাঁ? রবীন্দ্রনাথ আ উপর থেকে জানলা দিয়ে বলে, "ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? উপরে আসো।" হুম। তারপর উপরে সে গেল এবং সেই উপরে যাওয়ার পরে সে বসল। বসার পর বলল যে, "এবার বলো কি?" তখন সে বলল যে সে এই বিদ্রোহী কবিতাটা রবীন্দ্রনাথকে শোনালো। রবীন্দ্রনাথ স্তব্ধ বিস্মিত হয়ে কবিতাটা শুনে আপ্লুত হয়ে নজরুলকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে, "তুমি কবি নও, তুমি মহাকবি এবং তুমি তুমি অনেক এই বাংলা সাহিত্যে তুমি অনেক উপরে তোমার স্থান হবে। আমি তোমার জন্য আশীর্বাদ করছি।" তারপর যখন রবীন্দ্রনাথ মারা গেলেন, তখন কিন্তু নজরুল একদম শোকে স্তব্ধ হয়ে গেলেন এবং তাৎক্ষণিক তিনি একটা অসম্ভব মর্মস্পর্শী একটা স্মরণ সঙ্গীত লিখলেন। সেই সঙ্গীতের ১ম লাইনটা হচ্ছে, আ "ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগাও না, জাগাও না।" এবং তারপর আমরা দেখি যে নজরুলের পরপর ৩ টা আরো ৩ টা তিনি কবিতা লিখলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্বরূপ। আরেকটা কবিতা হচ্ছে যে, "দুপুরে রবি ঢলে পড়েছে অস্তপাড়ের কোলে।" এবং তারপর তিনি বেতারে গেলেন কবিতা আবৃত্তি করার জন্য এবং এই আবৃত্তি করার সময়ই আবৃত্তি শুরু করার কিছুক্ষণ পরে কিন্তু তার রোগের লক্ষণটা দেখা গেল এবং তার জিহ্বাটা আড়ষ্ট হয়ে গেল। তিনি কিন্তু কবিতা আবৃত্তিটা শেষ করতে পারলেন না। তার মানে আপনি দেখেন যে এই ২ জন মানুষের তাদের দুজনের ভেতরে আত্মার কোথায় একটা সংযোগ ছিল। হ্যাঁ?
এবং রবীন্দ্রনাথের নজরুল তো অসুস্থ ছিলেন, তার একটা কঠিন রোগ ছিল সেটা ঠিক আছে। কিন্তু রবীন্দ্রনাথের যেদিন মারা গেলেন সেদিনই কিন্তু নজরুলের জিহ্বাটা আড়ষ্ট হয়ে গেল। তিনি কবিতাটা শেষ করতে পারলেন না। এবং তারপরে আমরা দেখলাম যে ১৯৪২ মাত্র ২২ বছর বয়সে তিনি কিন্তু চিরতরে স্তব্ধ হয়ে গেলেন। এবং ৪১ আপনার রবীন্দ্রনাথ মারা গেলেন। রবীন্দ্রনাথ। হ্যাঁ? তো এই যে দুজনের সম্পর্ক এবং এই যে দুজনের বয়সের পার্থক্য, এই যে দুজনের যোগাযোগ এবং এই যে দুজনের আ স্তব্ধ হয়ে যাওয়া। নজরুল তো স্তব্ধ হয়ে যাওয়া মানে কি? রবীন্দ্রনাথ চলে গেছেন, তিনি যান নাই। কিন্তু একই জায়গায় দুজন দাঁড়ানো ছিলেন। এখানে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হয়েছে, অদ্ভুত একটা ব্যাপার। বাংলা সাহিত্যে আর এই ধরনের ব্যাপার ঘটেছে কিনা আমার জানা নেই। এবং এই জায়গা থেকে আমি বলব যে তারা ছিলেন গুরু শিষ্য, তারা ছিলেন আ স্নেহ এবং শ্রদ্ধা এবং স্নেহের, বিশ্বাসের একটা গভীর বন্ধনের একটা আ অনেক বড় একটা দৃষ্টান্ত বাংলা সাহিত্যে। এবং আপনি দেখেন যে রবীন্দ্রনাথ তাকে অনুপ্রাণিত করাতেই কিন্তু পরবর্তীতে সে 'ধূমকেতুর' পরে সে 'আনন্দময়ীর আগমন' লিখল। হ্যাঁ? এবং সে পরপর অনেকগুলো কবিতা লিখেছে। তার জন্য কবিতার বাঁধ ভেঙে পড়েছে নজরুলের। একমাত্র রবীন্দ্রনাথের অনুপ্রেরণায়। এবং রবীন্দ্রনাথের যে প্রশ্রয়টা দিয়েছেন সেটা পক্ষপাতিত্বমূলক অবশ্যই ছিল না। সেটা নজরুল প্রমাণ করে গেছে। এই ছিল তাদের দুজনের সম্পর্ক। তো তাদের ধন্যবাদ। দুইজনের মধ্যে তো ম্যাডাম এই ভক্তি স্নেহের বাইরেও সাহিত্য অনুরাগের বাইরেও বা সাহিত্য অনুরাগের ভিতরেই সবসময় যে ভক্তি শ্রদ্ধাই কি ছিল তো অবশ্যই। কিন্তু জি। মাঝে মধ্যে তো একটু আ মানবিমানও বোধহয় হয়েছিল। হ্যাঁ, এটা যদি আমি হয়েছে। ভুল না এই করে থাকি অভিমানগুলোকে যে আপনি খুন একটা শব্দ ইউজ করেছেন। বাংলা সাহিত্যে একটা খুনের মামলা নামের একটা ঘটনা আছে। সেটা হচ্ছে যে খুন শব্দ জি, বা আরবি, উর্দু, ফার্সি ভাষার শব্দের ব্যবহার হ্যাঁ, যখন কাজী নজরুল ইসলাম করছিলেন, প্রাথমিক দিকে তাকে পিঠ চাপড়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উৎসাহ দিয়েছিলেন, "তুমি আমাদের বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করছো এবং হুম, বিশ্বের ভাষাগুলোকে তুমি এখানে একীভূত করছো।" কিন্তু পরবর্তীতে আপনি যাদের কথা বললেন, একটা সাম্প্রদায়িক শক্তি সে হিন্দু, মুসলমান উভয় সম্প্রদায়ে বাংলাদেশে ছিল, যারা রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে যে একটা নৈকট্য, যে একটা এই ভালোবাসার সম্পর্ক এটার মধ্যে একটা বাড় তৈরি করতে চেয়েছিল। তারা আবার দেখা গেল যে রবীন্দ্রনাথকে গিয়ে বুঝালেন, মানে আপনি এরা নতুন, নতুন কবিরা কি শব্দ নিয়ে আসছে এখানে, খুন নিয়ে আসছে, খুন খারাপি শব্দগুলো নিয়ে আসছে আরবি ফার্সি ভাষার ব্যবহার। পরে আবার রবীন্দ্রনাথ গিয়ে দেখল যে এইগুলোর ব্যবহার কেন এরকম, আবার প্রবন্ধ লিখলেন। নজরুল আবার পাল্টা প্রবন্ধ লিখেছেন। এরকম সম্পর্কও তো তাদের মধ্যে ছিল। হ্যাঁ, এই সম্পর্কগুলো ছিল এগুলো কিন্তু একদম মেধার জায়গা থেকে। রাইট, এই সম্পর্কগুলো আমরা বলব না যে নিন্দুকেরা যেভাবে এটাকে মানে আপনার দুজনের ভেতরে ঝগড়া বা সম্পর্ক নষ্ট করার জন্য যেভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু উল্টো এই সম্পর্কটা কিন্তু উল্টো এই মানবিমান, এই ভুল বোঝাবুঝি, এই যুক্তিতর্কের ব্যাপারটা কিন্তু বাংলা সাহিত্যের জন্য একটা বড় রসদ হয়ে গেছে। এবং রাইট। শেষ হুম, পর্যন্ত কিন্তু তাদের সম্পর্কটা অটুট ছিল। রাইট। তাদের মতে মিলে নাই। এই মতের জায়গায় দ্বিমত হলে তারা দুজনে দুজনের ব্যাপারে লিখেছেন। কিন্তু সম্পর্কটা কিন্তু কখনো নৈকট্য, ভালোবাসা, শ্রদ্ধার সম্পর্কটা কিন্তু নষ্ট হয় নাই। এবং এটা আমাদের জন্য শাপে বর হয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য শাপে বর হয়েছে। বাংলা সাহিত্যের সম্পদে পরিণত হয়ে আছে। হ্যাঁ, অবশ্যই তাদের এই সেটাই। দুটো বাংলা সাহিত্যে এটা বিশাল সম্পদে পরিণত হয়েছে। জি। আরেকটা বিষয় ম্যাডাম একটু জানতে চাই। আমরা অন্য একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ তো বেঁচে ছিলেনও ফিজিক্যালি অনেকদিন, প্রায় ৮০ বছর, জি। এবং সাহিত্য রচনাও দেখা যাচ্ছে সেখানে প্রায় ৬৮ থেকে ৭০ বছর তিনি সাহিত্য রচনা করেছেন বাংলা সাহিত্যের। না আমি শুরুতে বলব বলেছিলাম মৃত্যুর ৭ সমসাময়িক। ঘন্টা আগেও তিনি রচনা করে গেছেন। হ্যাঁ? আমি বলব যে মৃত্যুর ৭ ঘন্টা আগেও তিনি হ্যাঁ, হ্যাঁ, মানে তোমার সৃষ্টিপত্র এঁকেছে আকীর্ণ করে। তিনি করে গেছেন। মৃত্যু, হ্যাঁ, শেষ লেখা মৃত্যু অবধি হ্যাঁ, পর্যন্ত যেটা ছিল, হ্যাঁ শেষ সেটাই। প্রশ্ন। এখন এই যে এত কিছু লেখার পরেও রবীন্দ্রনাথের মধ্যে কোনো অতৃপ্তি ছিল কিনা? যেমন মানসিক কবিতায় আমরা বলছি, তুমি জীবনের সব শূন্য, আমি যাহা পাইয়াছি, আমি যাহা ভরিয়াছি, তোমার তা কই। এই যে এই লেখাগুলোর মধ্যে তো একটা dissatisfaction, এত দীর্ঘ সাহিত্য জীবন, এত দীর্ঘ একটা মানে আমাদের, যখন রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন তখন হয়তো বাঙালির গড় আয়ুষ্কাল হয়তো ছিল ৪০-৪৫ বছর বা আরো কমও হতে পারে। ঠিক সেই সময় প্রায় ডাবল হায়াত পরেও তার জীবনে অনেক dissatisfaction ও ছিল বলে মনে হচ্ছে। এই যে শেষ প্রশ্ন, যেগুলো নিয়ে ওই হুমায়ুন আজাদও বিভিন্ন ধরনের লিখেছেন, রবীন্দ্রনাথের বিশ্বাস টলে উঠেছিল কিনা? এ বিষয়ে আপনি কি বলবেন? তার অতৃপ্তি ছিল কিনা রবীন্দ্রনাথের? আপনার কি মনে হয়েছে? এখন আমি আপনাকে প্রশ্ন করব,
অতৃপ্তি কার নাই? হ্যাঁ? মানুষ মাত্রই কিন্তু অতৃপ্ত। তো দিস রবীন্দ্রনাথ ইজ কিন্তু ফ্যাক্ট। মানুষ ছিলেন হুম, এবং সৃষ্টি তাকে মহামানব করেছে। সেই সৃষ্টির অতৃপ্তি তার ছিল। হ্যাঁ? আমরা যদিও জানি না সৃষ্টি তাকে মহামানব করেছে, সেই সৃষ্টির অতৃপ্তি তার ছিল। যদিও আমরা জানি না কিন্তু যে স্রষ্টার আসলে কোনো অতৃপ্তি আছে কিনা। কিন্তু ব্যক্তি রবীন্দ্রনাথ এবং স্রষ্টা রবীন্দ্রনাথ দুজনই কিন্তু অতৃপ্তি ছিল। এবং এই অতৃপ্তি জায়গাটা যদি আমি বলতে চাই, তাহলে রবীন্দ্রনাথের নিজস্ব স্বীকারোক্তি দিয়ে আমি কথাটা বলব, যেটা আমরা প্রায় সময় নিজেরাই বলি। এবং এটা আসলে একটা ধ্রুব সত্য। যে দুটো লাইন এখন আমি উচ্চারণ করব। এবং রবীন্দ্রনাথ তার একটা কবিতায় বলেছেন, "যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না।" অতৃপ্তি তো রবীন্দ্রনাথের অবশ্যই ছিল। কারণ সে মানুষ। এবং ব্যক্তি রবীন্দ্রনাথের যদি জীবনে আমি একটু ভাগ, ভাগ করে কথাটা বলতে চাই তার অতৃপ্তির কথাটা। যে ব্যক্তি রবীন্দ্রনাথ তার জীবনে প্রেমের কথাটা আমি একটু তুলব। তো তার জীবনে যে প্রেম এসছে, এই প্রেমের জায়গায় কিন্তু তার বড় একটা অতৃপ্তি রয়ে গেছে। আমরা দেখি যে একদম ১ম আনা তর্খর একজন ব্রিটিশ মেয়ে ওর সঙ্গে রবীন্দ্রনাথের একটা আ উম মনের একটা যোগাযোগ ছিল। ওই সময় রবীন্দ্রনাথ তার বাড়িতে ছিলেন ইংল্যান্ডে এবং এই আনা তর্খরের নাম তিনি পরে দিয়েছিলেন তার সাহিত্যে নলিনী এবং নলিনী নাম দিয়ে কিন্তু অনেক উপন্যাস, গল্পে, কবিতায় কিন্তু এই নামটা আছে এবং এই চরিত্রটা ছাপ আছে। পরবর্তীতে আমরা দেখব যে কাদম্বরী দেবী, রবীন্দ্রনাথের আদরের বৌঠান। হ্যাঁ? এবং ভগ্নহৃদয় গ্রন্থে উৎসর্গপত্রে রবীন্দ্রনাথ লিখেছিলেন, "তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা।" তারপরে আমরা যাব যে প্রেমের দিকে তার অতৃপ্তি জায়গাটা আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। ভিক্টোরিয়া ওকাম্পোর কথা বলব। হ্যাঁ? এবং তার সঙ্গে তার পরিচয় হয়েছিল সেই আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে এবং তিনি তার নাম দিয়েছিলেন বিজয়া। এবং ভিক্টোরিয়া ওকাম্পো কিন্তু ইতিমধ্যে রবীন্দ্রনাথের নাম শুনেছেন, তার গীতাঞ্জলি পড়েছেন এবং তিনি তার অনুরাগী ছিলেন এবং সেখানে অনেক বড় একটা ক্ষেত্র ছিল ভালোবাসার। কিন্তু সেটা রবীন্দ্রনাথ কিন্তু গ্রহণ করেন নাই। তারপর আমরা বলব এই রানু অধিকারীর কথা। রানু যখন বিয়ে হলো তখন রবীন্দ্রনাথের 65 প্লাস বয়স হয়ে গেছে। কিন্তু এই বেদনাটা তিনি কিন্তু তাকে সম্বরণ করতে তার বেশ সময় লেগেছিল। এই বেদনাকে ধারণ করতে, কম্পোজ করতে রবীন্দ্রনাথের। এবং তারপর আমরা দেখব ইন্দিরা দেবীর কথা বলব। তিনি তার জীবনে ইন্দিরা দেবীকে লিখেছেন ২৫২ টি পত্র। ইন্দিরা দেবী তার সত্যনাথ দত্তের জ্ঞানদানন্দিনী মেয়ে ছিলেন এবং আ সে তার রবীন্দ্রনাথের ভাতিজি এবং তাকে সে ২৫২ টা পত্র লিখেছে যে পত্রগুলি দিয়ে ছিন্নপত্র নামক এই অসাধারণ গ্রন্থটি রচিত হয়েছে। যদিও গ্রন্থটি পরিমার্জিত সব পত্রের আ পুরো সবকিছু সেখানে দেওয়া হয় নাই। কিন্তু তিনি তারপর তার জীবনে আসে আরেকজন নারী যিনি তার জীবনের সঙ্গে বৈধভাবে সম্পৃক্ত ছিল সেই নারী হচ্ছে কাগজে কলমে, সে নারী হচ্ছে ভবতারিণী অর্থাৎ মৃণালিনী দেবী যাকে তিনি লিখেছেন ১৫ টি পত্র। এই হচ্ছে রবীন্দ্র জীবনে আমি ৬ জন নারীর কথা বললাম। আনার কথা বললাম। আনার নাম তিনি দিয়েছিলেন নলিনী, কাদম্বরী দেবী, ভিক্টোরিয়া ওকাম্পো যার নাম ছিল বিজয়া, রানু এবং ইন্দিরা দেবী আর হচ্ছে ভবতারিণী যার রবীন্দ্রনাথ পরিবারে আসার পর যার নাম হলো মৃণালিনী। তো এই যে নারী, হ্যাঁ? রবীন্দ্রনাথ আসলে কার কাছে ভালোবাসার যে আ পরিণত যে উপলব্ধি বোধ বা তৃপ্তি সেটা ক্ষণিকের ভিতরে বা খন্ডের ভিতরে অখণ্ড যে তৃপ্তি, এটা কার কাছে পেয়েছিল? আমি পাঠক হিসেবে, গবেষক হিসেবে বলব, এটা যদি রবীন্দ্রনাথ কারো কাছে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কাদম্বরী দেবী। এবং এই তৃপ্তিটা শেষ পর্যন্ত তার সারা জীবন অতৃপ্তি এসে তিনি বয়ে বেরিয়েছেন। এবং এই অতৃপ্তি থেকে তিনি কিন্তু আসলে কখনোই বের হতে পারেন নাই। এবং তার লেখাগুলিতে দেখবেন যে তার ভালোবাসাটা সবসময় কিন্তু শারীরিক থেকে প্ল্যাটনিক হয়ে গেছে। যেখানে আমরা দেখি যে প্রেমেন্দ্র মিত্র আ আ খুব অসাধারণ ৪ টা লাইন আছে। এখানে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে তারা জানে যে এটা আমার ভীষণ পছন্দের কয়েকটা লাইন সেটা আমি এখন বলবই বলব। সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র তার একটা কবিতার নামটা সম্ভবত 'তোমায়' বা কিছু আমার নামটা মনে নাই। সেখানে তিনি বলেছেন, "গোটা মানুষের মানে চাই, গোটা মানুষের মানে রক্ত, মাংস, হাড়, মেদ, মজ্জা, ক্ষুধা, তৃষ্ণা, লোভ, কাম সমেত গোটা মানুষের মানে চাই।" আমার কথা হলো, রবীন্দ্রনাথ তো মানুষ ছিলেন। তিনি কি এই প্রেমেন্দ্র মিত্র বা তাদের মতো করে মানুষের মানে খুঁজেছিলেন? এবং তিনি কি কোনো নারীকে এভাবে চেয়েছিলেন?
একদম রক্ত মাংস হাড়মেদ মজ্জা কামনা সহ হয়তো চেয়েছিলেন, হয়তো পেয়েছিলেন, হয়তো পান নাই, হয়তো পেয়ে হারিয়েছেন এবং যার কারণে তিনি কিন্তু তার জীবনে নারী কন্যা যায় জননীতে কন্যা যায় জননী হিসেবেই আমরা দেখতে পাই। পরে তিনি মানুষ হিসেবে নারীকে স্বীকৃতি দিয়েছেন চিত্রাঙ্গদাতে। তারপর আমরা দেখছি যে তার নারী সে অর্ধেক মানবী, অর্ধেক কল্পনা হয়ে যাচ্ছে। কিংবা দরিদ্র সেই কেরানির মতো করে তিনি বলছেন, ঘরেতে ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আনাগোনা, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। সে নারীকেও হয়তো তিনি কল্পনা করেছিলেন। কিন্তু তার মতো করে তিনি যেভাবে চেয়েছিলেন, যেভাবে তিনি কাদম্বরী দেবীকে পেয়েছিলেন বা যেভাবে তিনি তার মতো করে চেয়েছেন তিনি হয়তো পান নাই। এবং এবার যদি যাই জাগতিক সংসার জীবনে, সেখানে কি হয়েছে? তার স্ত্রী মারা গেলেন। রবীন্দ্রনাথের আ মেয়ে মেয়েদেরকে তিনি বিয়ে দিলেন। আমি বলব যে তার কন্যাদেরকে তিনি আসলে সুপাত্রে দান করতে পারেন নাই। তার কন্যাদের সুযোগ্য পাত্রদেরকে সুযোগ্য করার জন্য যদিও ভোরের পাখির কবির কাছে কবি বিহারীলাল মজুমদারের ছেলের কাছে বিয়ে দিয়েছেন। কিন্তু তারা আসলে সুযোগ্য পাত্র ছিল না এবং তাদেরকে সুযোগ্য করার জন্য বিদেশে পাঠিয়েছেন, পড়াশোনা করিয়েছেন। তার মানে একদিকে দেখছি প্রেম বোধে তার অন্তর্গত জায়গায় একটা অতৃপ্তি ছিল। আরেকদিকে জাগতিক জীবনে কিন্তু তার অতৃপ্তি ছিল। এবং এই যে সংসার জীবনে তিনি বলেছেন যে, "সংসার মাঝে দুটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর। দু একটা কাটা করে দেব দূর, তারপর নেব ছুটি।" কিন্তু এই কাটা কি তিনি দূর করতে পেরেছিলেন? আমরা কি কেউ আসলে পারি? সংসার কি তার নিয়মে চলে? হ্যাঁ? আমার নিয়মে কিন্তু সংসারটা চলে না। এবং এই এই জাগতিক জীবনে কন্যাদের বিবাহিত জীবন নিয়ে তার অনেক অতৃপ্তি ছিল। এবং এই অতৃপ্তির কাঁটা তিনি আজীবন বয়ে বেড়েছেন। তারপর যদি আমরা সাহিত্যের দিকে যাই, সেখানে কি দেখব? রবীন্দ্রনাথ তার মৃত্যুর ৪ মাস আগে ঐকতান কবিতাটি লিখে গেছেন। এবং সেখানে এটা খুব অনেকেরই জানা, বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি এই যে কবিতাটা এবং সেখানে তিনি একদম অকপট স্বীকারোক্তি দিয়ে গেছেন এবং সেখানে ২-৩ টা লাইন আমি একটু বলি। পাই যে সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। তিনি বলেছেন যে সবখানে তো আমি ঢুকতে পারি নাই। কারণ আমার জীবন আমি যে প্রোফাইলে ছিলাম, আমার যে উঁচু যে সমাজের বাসিন্দা আমি চাইলেও নিচু সমাজের একটা কারো সাথে মেলামেশা করা, কথা বলা, তাদের প্রাণের কথা জানা, প্রাণের কথা শোনা, প্রাণের সাথে প্রাণ মেলানো সেটা আমি করতে পারি নাই। হ্যাঁ? এবং তিনি মাটির কাছাকাছি যে মানুষগুলো আছেন, তাদের কথা তিনি শুনতে পান নাই। যা শুনেছেন, যতটুকু শুনেছি সেটা পূর্ববঙ্গে। এই কবিতার ভেতর দিয়ে গল্পের ভেতর দিয়ে। এর বাইরে কিন্তু মাটির কাছাকাছি রবীন্দ্রনাথের যাওয়ার কোনো সুযোগ তিনি পান নাই। এবং আমরা আরেকটা বিষয় দেখি যে তার আরেকটা তার কষ্ট ছিল সাহিত্য জীবনে। এখানে এটা অসাধারণ একটা কবিতা এবং অতৃপ্তি সাহিত্য জীবনে রবীন্দ্রনাথের অতৃপ্তিকে বোঝার জন্য এই কবিতাটা খুবই জরুরি একটা কবিতা আমি মনে করি ঐকতান। এখানে তিনি বলেছেন যে তার কবিতা বিচিত্র হয়েছে। বিচিত্র ধরনের তিনি কবিতা লিখেছেন কিন্তু তিনি এই কবিতাগুলো সর্বত্রগামী না। সবার কাছে যাওয়ার মতো কবিতা না। বা সব জীবনের সব জায়গাগুলি তিনি কবিতাতে ধরতে পারেন নাই। এই আক্ষেপগুলি তার ছিল। তো এভাবেই কিন্তু রবীন্দ্রনাথের জীবনে আমরা দেখি যে তার ব্যক্তিগত একদম একান্ত অন্তর্গত জীবনে, তার সাহিত্যে, তার জাগতিক জীবনে অতৃপ্তি তার ছিলই। এবং সেই অতৃপ্তি থেকে আসলে তিনি আমৃত্যু বেরোতে পারেননি। এবং মানুষ আমরা কেউ পারি না। এটা সম্ভব না। তাই না? ধন্যবাদ। এই যে রবীন্দ্রনাথের আপনি অনেক সুন্দর একটা আলোচনা করেছেন ম্যাডাম। অনেক, অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথের একটা কথা বললাম যে আমরা ডিসস্যাটিসফ্যাকশন তার যে দীর্ঘ কর্মময় জীবন, সাহিত্যকর্ম এগুলোর পরে আমরা আপনার এই যে তার ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে আলোচনা করলাম। রবীন্দ্রনাথ মৃত্যু নিয়ে অনেক ভেবেছেন। মৃত্যু। আমাদের জীবনে এখন ২০২০-২১ সাল যদি আমরা ধরি আমাদের জীবদ্দশায় এটা একটা মৃত্যুর সময় চলছে, মৃত্যুকাল। সেটা শুধু বাংলাদেশ নয়। আপনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। উনি আন্তর্জাতিক মানবতাবাদী একজন মানুষ হতে চেয়েছিলেন, হয়েছেন। সরি। সরি। এই তার রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তাটা আসলে কিরকম ছিল? তার মৃত্যু চিন্তার স্বরূপটা কিরকম ছিল? আমি উনিও তো উনিও তো আপনার বিশ্বাসী কথা ছিলেন। সূত্র ধরেই আমি বলব কথাটা। আপনার কথা হুম, সূত্র হুম, ধরে। হুম। আমরা এখন যে সময়টাতে আছি, আমরা কিন্তু মানে আমাদের আগেও তো আমাদের জীবনে মৃত্যু ছিল। আমরা যেহেতু এই পৃথিবীতে এসেছি আমরা কিন্তু চলে যাবো একদিন। আমরা জানি সেটা। কিন্তু সেই মৃত্যুটা এত ভয়ংকর ছিল না।
এত ভয়াবহ, এত প্রতিদিনের বিভীষিকাময় ছিল না। কারণ আমাদের তখন ব্যাপারটা ছিল যে, হ্যাঁ, আমরা একদিন মরে যাব। কিন্তু এখন ব্যাপার কি হয়ে গেছে, এখন বিষয়টা হয়ে গেছে এমন যে আমরা যেকোনো সময় চলে যেতে পারি। এবং এখন মৃত্যুটা আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমরা কেউ কারো সান্নিধ্যে যেতে পারি না। এমনকি যে মানে মা ছেলের হাত ধরবে, মেয়ের হাত ধরবে এই সান্নিধ্যটাও আমাদের নাই। এবং আমাদের যদি আমরা দাম্পত্য জীবন দেখি সেখানেও কিন্তু মৃত্যু ছায়া ফেলে ফেলে দিয়েছে ইতিমধ্যে। হ্যাঁ? এবং এই যে ভয়ংকর একটা মৃত্যুর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে আমি খুব ফার্মলি খুব দৃঢ়ভাবে বলব যে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র জীবন আমাদের এই মৃত্যু থেকে আমাদের উত্তরণের জন্য, মৃত্যুর ভেতরে সাহস সঞ্চারণের জন্য একটা বিশাল ভূমিকা নিবে। যদি আমরা তাকে আসলেই নিবিষ্ট চিত্তে আমরা তার সাহিত্য, তার জীবনকে আমরা একটু অবলোকন করি, তার জীবনটাকে নিয়ে একটু ভাবি। আপনারা দেখেন যে রবীন্দ্রনাথ কিশোর বয়সে 1884 তে তিনি লিখলেন ভানু সিং ঠাকুরের পদাবলী। এবং সেখানে তিনি লিখলেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান। তার অর্থ হচ্ছে মৃত্যুকে তিনি শ্যামের সঙ্গে তুলনা করেছেন এবং জটাধারী মৃত্যুকে হচ্ছে তার শ্যামের রাধা। হ্যাঁ? এবং এখন আমি যদি আত্মপ্রশ্নের সম্মুখীন হই তাহলে আমি বলব, আমি তো সাধারণ মানুষ। আমি তো রবীন্দ্রনাথ না। আমি তো অসাধারণ না। হ্যাঁ? আমি সহাস্যে কি করে মৃত্যুকে বরণ করব? আমি কিভাবে মেনে নেব? হ্যাঁ, আমি মেনে নিতে পারব যদি আমি চাই। যদি আমি সত্যিকারভাবে রবীন্দ্র জীবনকে একটু অবলোকন করি। আমরা এখন এই সময় যেভাবে করোনার ক্রান্তিকালে মৃত্যুকে প্রতিনিয়ত বরণ করছি, প্রতিনিয়ত আমরা একটা তীব্র ভয়ের ভেতর আমাদের জীবনটা কাটাচ্ছি যে, আহা! মৃত্যুর সেই জীবাণু, হ্যাঁ? করোনার সেই জীবাণুটা আমাদের ভেতরে আছে কিনা? আমাদের হঠাৎ করে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় কিনা? এই যে ভয়ে আছি, এই একই মৃত্যুর মিছিল কিন্তু রবীন্দ্র জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং একটা মনে হয় যে শীতল সাপের অক্টোপাস রবীন্দ্রনাথের জীবনে মৃত্যুর বা ছবি হয়ে তার জীবনের সঙ্গে মিশেছিল। রবীন্দ্রনাথ যখন আমরা দেখি যে আমরা পুরো রবীন্দ্রনাথের পরিবারটা আমরা ধরবো না। আমরা শুধু রবীন্দ্র পরিবার, শুধু রবীন্দ্রনাথের বাবা-মা এবং স্ত্রী, রবীন্দ্রনাথের ছেলে-মেয়ে এই পরিবারটাকে একটু ধরে আমি মৃত্যুর একটা চিত্র বা মৃত্যুর যে সঞ্জাতিক দলের ভেতর রবীন্দ্রনাথের জীবনটা অতিক্রান্ত করেছেন, তার একটা চিত্র আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। তাহলে আমরা বলব যে রবীন্দ্রনাথ যদি পারেন এই মৃত্যুর মিছিলের ভেতরে শিরদাঁড়া সোজা করে মনটাকে শক্ত করে দাঁড়াতে, আমরা কেন পারব না? রবীন্দ্রনাথ যখন ১৮৭৫ সালে যখন তার বয়স ১৪ তখন তার মা মারা গেলেন। এবং যখন গভীর রাতে সেই বাড়ির পুরনো দাসী একটা সর্বনাশের চিৎকার দিল, তখন রবীন্দ্রনাথের ঘুম ভেঙে গেল। কিন্তু রবীন্দ্রনাথ তখনও বুঝেনি আসলে ঘটনাটা কি হয়েছে। সকালবেলা যখন তার মায়ের শবযাত্রা নিয়ে যাচ্ছিল, তখন রবীন্দ্রনাথের ভেতরটা একদম হাহাকার করে নিস্তব্ধ ফাঁকা হয়ে গেল। ভয়ংকর একটা শূন্যতার ভেতর তিনি পড়ে গেলেন। তখন তিনি অনুভব করলেন যে মৃত্যুর এই বোধটা ১ম তার ভেতরে আসলো। এবং তার শেষ লেখা জন্মদিনে সেজুতি দিয়ে তার মৃত্যু চিন্তাটা মূলত শুরু হয়েছে। এবং এরপর আমরা দেখব যে ১৮৮৩ তে ১৮৭৫ এ তার মা মারা গেলেন। ১৮৮৩ তে তিনি বিয়ে করলেন ২২ বছর বয়সে। এবং ডিসেম্বরে সম্ভবত তিনি বিয়ে করলেন এবং ১৮৮৪ তে আমরা দেখি এপ্রিল মাসে ১৯শে এপ্রিল কাদম্বরী দেবী আত্মহত্যা করলেন। হ্যাঁ? রবীন্দ্রনাথের জীবনে ২য় মৃত্যু। এবং রবীন্দ্রনাথের জীবনে সবচেয়ে প্রিয় ২ জন নারী হারিয়ে গেলেন। একজন নারী তার জননী, যদিও সেই জননীর সান্নিধ্য তিনি সেভাবে পাননি কারণ তারা দাস-দাসীর হাতেই বড় হয়েছেন। আরেকজন নারী হচ্ছে তার খেলার সাথী, তার সৃষ্টির সঙ্গী, তার আ তার সাথে তার মধুর প্রীতিময় সম্পর্কের নারী পুরুষের যে সম্পর্কের উদ্বোধন, এই উদ্বোধনটা রবীন্দ্রনাথ জীবনে হয়েছিল যে মানুষটাকে দিয়ে, সেই কাদম্বরী দেবী। এবং কাদম্বরী দেবী যখন মারা গেলেন, তখন তিনি পরপর ৩ টি আ গ্রন্থ তার নামে উৎসর্গ করলেন এবং কাদম্বরী দেবীর আত্মহত্যাটা তার জীবনে একটা স্থায়ী দুঃখবোধ হয়ে আসলে রয়ে গিয়েছিল। এবং এই স্থায়ী দুঃখবোধটা রবীন্দ্রনাথের প্রতিভাকে আ এক মানে আলোক উজ্জ্বল করে চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। মানে খুব পজিটিভলি। তারপরে আমরা দেখব যে
রবীন্দ্রনাথের স্ত্রী ১৯০২ এ ২৩ নভেম্বর রবীন্দ্রনাথের স্ত্রী মারা গেলেন। কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার আগে রবীন্দ্রনাথ একজন গণকের সঙ্গে তার কথা হয়েছিল এবং সেই গণক রবীন্দ্রনাথকে বলেছিল ১৮৯২ তে যে, আপনি গুরুজি আপনি খুব বেশি হলে ৬০ থেকে ৬২ বছর বাঁচবেন। যদি ওই সময়টা পার করে দিতে পারেন তাহলে সর্বোচ্চ আপনি ৭০ বছর বাঁচবেন।" এটা গণক তাকে বলেছিল ১৮৯২ তে। হ্যাঁ? এবং দেখেন যে নিয়তির কি পরিহাস যে সে রবীন্দ্রনাথ তার স্ত্রীকে এই আ গণকের কথাটা বলে চিঠি লিখলেন, লিখে জানালেন যে গণক আমাকে এই কথা বলেছে। এবং তখন এরপরে আমরা দেখি ৯২ পরে ১৯০২ এ তার স্ত্রী মারা গেলেন। রবীন্দ্রনাথ স্ত্রীর মৃত্যুর পরে লিখলেন, "মিলন সম্পূর্ণ আজি হলো তমাসনে এই বিচ্ছেদ বেদনার।" তিনি স্রষ্টা, তিনি সৃষ্টিশীল, তিনি এই কথাই লিখতে পারেন। আমরা সাধারণ মানুষ আমরা পারি না। কিন্তু আমরা একটা শিক্ষা সেখান থেকে নিতে পারি একটু, একটু করে। হ্যাঁ? আমরা সেই তার মায়ের মৃত্যু থেকে শুরু করে এখানে আসার পর। তারপর আমরা দেখি তার স্ত্রী মারা গেলেন ১৯০৯ এ। তারপর ২ বছর পরে মারা গেলেন তার মেজ মেয়ে রেণুকা। হ্যাঁ? না সরি ৯ মাস পরে ১৯০৩ এ মারা গেলেন। রেণুকার মৃত্যুর ২ বছর পরে তার মারা গেলেন তার বাবা ১৯০৫ এ দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং ১৯০৫ এ দেবেন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে ১৯০৭ এ মারা গেলেন রবীন্দ্রনাথের সবচেয়ে আদরের সন্তান। তার যাকে তিনি ঠাকুর ডাকতেন, সমী ঠাকুর বলে ডাকতেন। তার ছোট ছেলে সোমেন্দ্রনাথ ঠাকুর। আমরা দেখছি যে রবীন্দ্রনাথের জীবনে তার ২ টি কন্যা এবং আ না ২ টি পুত্র এবং ৩ টা কন্যা। এর মধ্যে ২ টো মেয়ে মারা গেলেন এবং তার আ স্ত্রী মারা গেলেন, তার পিতা মারা গেলেন, তার মা মারা গেলেন, তার আদরের বৌঠান মারা গেলেন এবং তার সবচেয়ে এবং এই সোমেন্দ্রনাথ দেখতে কিন্তু রবীন্দ্রনাথের মতো ছিলেন। একদম। এবং তিনি ভীষণ ভালোবাসতেন। এবং এই সোমেন্দ্রনাথ ১৯০৫ এ মারা গেলেন, তার বন্ধুর বাড়িতে গিয়েছিলেন, সেখানে কলেরা। সোমেন্দ্রনাথ যখন ১৩ বছর বয়সে মারা গেলেন এবং সোমেন্দ্রনাথের আ দাহ করে যখন তিনি ফিরছিলেন, তখন তিনি ট্রেনে করে ফিরছিলেন, তখন জোছনার যেন ঢল নেমেছিল। এবং সেই জোছনার ঢল দেখে রবীন্দ্রনাথ রচনা করলেন একটি অসাধারণ কবিতা যেটা গান হয়েছে। আজ জ্যোৎস্না রাতে আমি ভালো গা গায় মানে গাইতে পারি না। কারণ আমার গান ২-১ বার স্টুডেন্টদেরকে শুনিয়েছি। তারা বেশি পছন্দ করে নাই। সুতরাং গাইতে পারব না বাট বলছি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তেরই মাতাল সমীরণে। আমরা সবাই ভাবছি কি অসাধারণ প্রেমের কবিতা রবীন্দ্রনাথ শুরু করেছেন। কিন্তু এই প্রেমের ভেতর দিয়ে কিভাবে শোককে তিনি শক্তিতে পরিণত করছেন, এটা সম্ভবত রবীন্দ্রনাথ বলে পেরেছেন। তিনি তারপর লিখছেন, "যাব না গো যাব না যে রইনপুরের ঘরের মাঝে এই নিরালায় রব আপন করে। আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে।" কার জন্য তার জাগতে হবে? কে আসবে? কার তার মনে পড়বে? কার তাকে রবীন্দ্রনাথকে মনে পড়বে? তিনি তার সবচেয়ে আদরের সন্তান সোমেন্দ্রনাথের কথাই বলছেন। তার সমী ঠাকুরের কথা। তারপরে আমরা দেখছি যে মাধুরীলতা তার ১ম সন্তান, যাকে তিনি বিয়ে দিয়েছিলেন বিহারীলাল মজুমদারের ছেলে শরতের সঙ্গে এবং সেখানে তাদের রবীন্দ্রনাথকে এবং এটা আপনারা অনেকেই জানেন যে ২ মেয়ে স্বামীকে নিয়ে রবীন্দ্রনাথ কখনো সুখী ছিলেন না এবং তারা রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছেন এবং এই বিষয়গুলো এমনও হয়েছে যে রবীন্দ্রনাথ গেছেন মাধুরীলতাকে দেখতে তার বাড়িতে তখন তার মেয়ের জামাই আ টেবিলের উপর পা তুলে বসেছিল, সিগারেট খাচ্ছিল। এই শোকও তাকে সহ্য করতে হয়েছে। তো এর ভেতরে আমরা দেখি যে মাধুরীলতা চরম অসুস্থ এবং মাধুরীলতা আ তার বাবার কাছে ছিল। তারা ২ বোনই রেণুকা, মাধুরী। কিন্তু মাধুরীর আ আ ২ ভাইয়ের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যাওয়াতে বা শরৎ তার স্ত্রীকে নিয়ে বের হয়ে চলে আসলো পিত্রালয়ে। পরবর্তীতে রবীন্দ্রনাথ প্রতিদিন দেখতে যেতেন তার আ মেয়েকে, তার অসুস্থ কন্যাকে দেখতে যেতেন এবং তার মেয়ের আ তার মেয়ের জামাইয়ের তিনি অপমানগুলো মুখ বুজে সহ্য করতেন এবং একদিন যখন তিনি শেষবার গেলেন, সেই ১৮১৯ এ দুপুরবেলা তখন ঘরে ঢোকার পরে তিনি শুনলেন যে তার মেয়ে আর নাই। তখন কিন্তু পিতা মেয়ের মুখ আর দেখেন নাই। না দেখে কিন্তু তিনি ফিরে চলে এসছেন। হ্যাঁ? তো এই যে তারপরে রবীন্দ্রনাথের জীবনে আরেকটা কঠিন শোক আসলো। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের ৩য় কন্যা মীরা, এই একটা কন্যা জীবিত ছিল। এই মীরার ছেলে নীতীন্দ্রনাথ, তাকে বড় শখ করে রবীন্দ্রনাথ পাঠিয়েছিলেন জার্মান সেখানে তাকে আ উম
বেসিক্যালি মুদ্রাযন্ত্র নিয়ে শিক্ষা দেওয়ার জন্য মুদ্রাযন্ত্র এবং প্রকাশনা শিল্পের উপরে সে পড়াশোনা করার জন্য তাকে পাঠিয়েছিলেন। সেখানেই মাত্র ২০ বছর বয়সে সে যক্ষ্মা রোগে মারা যায়। তাহলে আমরা দেখছি এক করে রবীন্দ্রনাথের জীবন থেকে একবার একটু চোখটা বন্ধ আপনি করেছেন, কল্পনা করেন যে কিভাবে তার সবচেয়ে কাছের তার আত্মজা, তার রক্তে মাংসের মানুষগুলো তার জীবন থেকে হারিয়ে গেছে। রবীন্দ্রনাথ কিন্তু থেমে যাননি। রবীন্দ্রনাথ এই যে মানুষগুলো চলে গেছে, রবীন্দ্রনাথ চরম বেদনায় লিখেছেন, "হায় গো ব্যথায় কথা ডুবে যায় যায় গো। হায় গো ব্যথায় কথা ডুবে যায় যায় গো" বলেছেন, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু থেমে থাকেননি। হ্যাঁ? এবং তারপরে আমরা যেটা দেখব যে এই মৃত্যুকে তিনি শোক হিসেবে নিয়েছেন এবং এই মৃত্যুই কিন্তু তাকে পরে চরম সৃষ্টিশীল করেছেন। এবং রবীন্দ্রনাথ একটা নির্মম স্বীকারোক্তি দিয়েছেন এই মৃত্যু নিয়ে। তার জীবনে যে মৃত্যুগুলি এসছেন, এই মৃত্যু তাকে কি বোধ দিয়েছে এই বিষয়টা নিয়ে তিনি তার জীবন স্মৃতিতে একটা অকপট স্বীকারোক্তি দিয়েছেন। আমি এটা আপনাকে একটু শোনাতে চাই। যদিও আপাতত খুব নির্মম মনে হবে কথাগুলো, কিন্তু আমার মনে হয় মানুষকে শোককে শক্তিতে পরিণত করার জন্য, বেঁচে থাকার জন্য এই মন্ত্রণাগুলো খুব দরকার। রবীন্দ্রনাথ বলেছেন, "জগৎটাকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্ব প্রয়োজন, মৃত্যু দূরত্ব ঘটাইয়া দিয়াছিল। আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটা দেখিলাম এবং জানিলাম তাহা বড় মনোরম।" কি কঠিন কথা। আমরা এইভাবে বলতে পারবো না। কিন্তু আমরা মন্ত্রণাটুকু দিতে পারি বেঁচে থাকার জন্য। এবং অন্যত্র তিনি বলেছেন, "মৃত্যুর ডাক আর কিছুই নহে, বাসা বদলের ডাক।" তো আমরা অসাধারণ না, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা নিতে পারি। এই দীক্ষাগুলো আমরা নিতে পারি, নিজের ভিতরে একটা আত্মসান্ত্বনার জায়গা তৈরি করতে পারি। তিনি আরেক জায়গায় বলাকা কাব্যে তিনি বলেছেন, "জীবন রেখে জীবন রেখে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকেছে তাহারে।" তার মানে রবীন্দ্রনাথ জানতেন যে আমাদেরকে চলে যেতে হবে। আমরা থাকতে পারবো না। এবং এই মৃত্যুর এই বোধটাকে তিনি মেনে নিয়েছেন। এবং মৃত্যুর এই বোধটাকে মেনে নিয়ে কিন্তু তিনি তার কাজ করে গেছেন। এবং এই যে মৃত্যুর বোধটাকে তিনি মেনে নিয়েছেন, তিনি জীবনকে যেমন ভালোবাসতেন, মৃত্যুকেও ভালোবাসতেন। এই স্বীকার তিনি করে গেছেন এবং তিনি কিন্তু খুব শান্ত স্থিতধীর ভাবেই তিনি মারা গেছেন। খুব শান্তভাবে। এত শান্ত সমাহিত খুব কঠিন বিষয়। অসাধারণ না হলে এটা সম্ভব না। এবং তিনি বলে গেছেন অসাধারণ দুটো লাইন। সেটা হচ্ছে তার জন্মদিনে কবিতা খুব সম্ভবত, না সরি, তার মৃত্যু কবিতায় সেখানে তিনি বলেছেন, "মৃত্যু অজ্ঞাত মোর, আজি তার শনে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়।" কি অসাধারণ কথা। তো এই যে রবীন্দ্রনাথের জীবনে মৃত্যুর মিছিলের কথা বললাম, তার সৃষ্টির কথা বললাম, মৃত্যু তাকে কিভাবে আরো সৃষ্টিশীল করে দিয়েছে, এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা এই ক্রান্তিকালে মৃত্যু থেকে অনেকটুকু উত্তরণের সুযোগ, শোক থেকে উত্তরণের একটা উপায় আমরা পেয়ে যাব। এবং শেষ পর্যন্ত আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই। এই কথাটা আহ শুধু রবীন্দ্রনাথ না, আমরা মানুষ হিসাবে আমরা যদি একটু চাই, একটু শীতস্থ হই, একটু নিমগ্ন হই, আমরা আমাদের ভিতরেও এই ভাবনাগুলো আত্মস্থ করতে পারবো। তিনি মৃত্যু নিয়ে লিখেছেন, "আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে।" তিনি মেনে নিয়েছেন, মানিয়ে নিয়েছেন কার সঙ্গে? মৃত্যুর সঙ্গে। এবং তিনি বলেছেন, "দুঃখ আছে, মৃত্যু আছে, আমাদের বিরহ হবে, দুঃখ হবে, কিন্তু তবুও একটা শান্তি আছে। আমরা এই যে বেঁচে আছি, এটা কি কম?" এই যে বেঁচে থাকাটাকে তিনি উপভোগ করেছেন। এবং মৃত্যু স্থবির, বেঁচে থাকা চলমান। বেঁচে চলমান। থাকাই হচ্ছে স্বীকৃতি, বেঁচে আছে। এবং এই স্বীকৃতিটাকে তিনি বরাবর যেমন তিনি উপভোগ করেছেন, উদযাপন করেছেন, ঠিক সেভাবে তিনি বিশ্বাস করেছেন যে আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। এইভাবেই মৃত্যুরা তার জীবনে কাজ করেছে, সক্রিয় ছিল। এবং এই রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা থেকে আমরা দীক্ষা নিতে পারি, শিক্ষা নিতে পারি, মন্ত্র নিতে পারি। আমরা শোককে শক্তিতে পরিণত করার
অবশ্যই কোনো না কোনো পথ পেয়ে যেতে পারি, আমার বিশ্বাস। ধন্যবাদ। অনেক ভালো একটি আলোচনা, যদিও মন খারাপ করে দেওয়া আলোচনা। যেন মৃত্যুর মিছিল দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার খুব গুরুত্বপূর্ণ একটা জীবন সময়ে। যখন পড়বে না গো, পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। এই বাটে হুম, আমি রইব না। হুম, আমি রইব তুমি না। আগে। এখন ম্যাডাম একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসি। এতক্ষণ তো আমরা আমাদের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম প্রতিভাকে নিয়ে কথা বললাম। জি। এই যে একটা বাংলা সেকেন্ড আমাকে সাহিত্য, দিন। এক প্লিজ। একটা হুম, হুম। প্লিজ। আমরা রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করছিলাম। বিশ্বকবি, কবিগুরু, বাংলা সাহিত্যের কবি সম্রাট। আমাদের সাথে আজকে আমাদের সা কথা বলছিলেন প্রফেসর ডক্টর নীলুফা আক্তার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, বাংলা বিভাগ। তো ম্যাডাম যেটা বলতে চাইছিলাম আপনার কাছে, আপনি এই যে বাংলা সাহিত্য অধ্যয়ন করতে গিয়ে অথবা এটা বাংলা সাহিত্য পড়াতে গিয়ে একসময় নিজে পড়েছেন, এখন পড়ছেন এবং পড়াচ্ছেন। ২ ভূমিকায় আছেন। রবীন্দ্রনাথের কোন বিষয়টা আপনাকে বেশি আকৃষ্ট করে? গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস, কাব্য কোনটা? রবীন্দ্রনাথের গান আমাদের প্রাথমিক জীবনের সঙ্গী আসলে। তাই না? হুম, রবীন্দ্রনাথের গান আমাদেরকে মুগ্ধ করে, বিমুগ্ধ করে, ধ্যানী করে, জ্ঞানী করে, শান্ত করে। বিচিত্র ভাবনার ভেতর দিয়ে আমাদেরকে রবীন্দ্রনাথের গান আমাদেরকে নিয়ে যায়। তো অবশ্যই রবীন্দ্রনাথের গান, তারপর যেটা আমি বলব ছোট গল্প। রবীন্দ্রের ছোট গল্পের প্রতি আমার অসম্ভব একটা দুর্বলতা আছে। আপনার অসাধারণ, আ অসাধারণ জি। আপনার সবচেয়ে প্রিয় ৩ টা ছোট গল্পের নাম বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের। শাস্তি, স্বস্তি, সমাপ্তি, এক সম রাত্রি, পয়লা হুম, নম্বর, স্ত্রীর পত্র, হুম। অনেকগুলো আছে, অনেক আছে। ৩ টা পয়লা বললে নম্বরটা শেষ হবে না। হুম, হ্যাঁ, তাহলে শাস্তি বলব, এক হুম। পয়লা নম্বর বলব এবং আরেকটা বলব স্ত্রীর পত্র। স্ত্রীপত্র। হ্যাঁ, এই ৩ টা আমার খুব ৩ টাই কিন্তু নারী কেন্দ্রিক। রবীন্দ্রনাথের যে অনেকগুলো ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলোর মধ্যে আপনি কোন ক্যারেক্টারের আ প্রতি মুগ্ধ হয়েছিলেন? মানে আমরা যে নারী পুরুষের কথা বলি, সেদিক থেকে রবীন্দ্রনাথের যে অনেক পুরুষ ক্যারেক্টার, কোন পুরুষ ক্যারেক্টারের প্রতি আপনার বিশেষ দুর্বলতা কি তৈরি হয়েছিল? রবীন্দ্রনাথের পুরুষ ক্যারেক্টারের প্রতি কেন জানি নারী চরিত্রগুলির প্রতি আমার দুর্বলতা বেশি, একটু বেশিই মনে হয়। কিসের প্রতি? এবং আ আ যেমন মানে নারীকে যখন রবীন্দ্রনাথ খুব দৃঢ়ভাবে দেখাচ্ছেন, যখন নারী রবীন্দ্র অ উপন্যাসে বলেন, গল্পে বলেন খুব দৃঢ় ক্যারেক্টার যদিও আমার মনে হয় যে রবীন্দ্রনাথের আ পুরুষ ক্যারেক্টারের চেয়ে নারীর ক্যারেক্টার অনেক আ উজ্জ্বল এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না যে, ওই সময়ের যারা লেখক ছিলেন, আপনি একটু খেয়াল করবেন যে ওই সময়ের রচনাগুলোতে উপন্যাস, গল্প উপন্যাসে মনে হয় যে নারীদের চরিত্র দিয়ে পুরুষদেরকে আলোকিত করা হয়েছে। মানে নারী চরিত্রে আলো দিয়ে পুরুষদেরকে আলোকিত করা হয়েছে। বা তাদের মানে জীবনটাকে অ্যা মানে গতিশীল করার একটা প্রক্রিয়া মানে আলোকিত করাই আমি যেটাই বলব ১ম যেটা লাইনটা ওটাই আসলে পারফেক্ট কথা করা হয়েছে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললে এই মুহূর্তে বলব যে আমার নারী চরিত্রগুলি বেশি আমাকে এটার মূল কারণটা কি ম্যাডাম? রবীন্দ্রনাথ নিজে ছিলেন পুরুষ বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ, নিজে আপনি ছিলেন আপনি পুরুষ। উনারা শরৎচন্দ্র যখন দেখেন, হুম, কিন্তু উনারা যখন আপনি লিখছেন, উনারা হ্যাঁ, উনারা যখন লিখছেন তখন উনারা অপোজিট আ সেকশন অফ পিপল কেই তারা বেশি হাইলাইট করছেন। যেটা আপনি বলছেন যে নারীর চরিত্রের হ্যাঁ, মাধ্যমেই পুরুষ চরিত্রকে আলোকায়ন করা। এটা কেন হয়েছে বলে এক্সাক্টলি আপনার মনে হয়? এবং কেন এটা কিন্তু হয়েছে? বঙ্কিমও করেছেন। আপনি দেখেন, হুম, হ্যাঁ, দুর্গেশ নন্দিনী বলেন, বিষবৃক্ষ বলেন, কপালকুণ্ডলা বলেন, সবখানে কিন্তু নারী জয়গান করে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নারীকে আবার তারা একটা জায়গায় এসে কিন্তু নারীকে তারা আবার মানে
স্টপ করে দিয়েছেন যে না নারী আর যাওয়া যাবে না আমার বইটাতে। তার আর মানে যাওয়া ওরা যাবে না। তার মানে হ্যাঁ? ওরা কি কিছুটা নারী বিদ্বেষীও ছিলেন? নারী বিদ্বেষী ছিল বলব না, তারা সমাজের যে স্ট্রাকচারটা ছিল, এটা সেই ভাঙতে চান নাই। স্ট্রাকচারটাকে তারা আসলে অস্বীকার করতে পারে নাই বা সেটাকে ভাঙার সাহস করতে পারে নাই। আপনি দেখেন যে 'দুর্গেশ নন্দিনীতে' বঙ্কিম যে সাহসটা দেখিয়েছেন, ঠিক পরে বিশ্ববিখ্যাতিতে গিয়ে তিনি সেই সাহসটা হারিয়ে ফেলেছেন। হ্যাঁ? তো রবীন্দ্রনাথের পুরুষগুলো আমার মনে হয় যে নারীর দ্বারাই আলোকিত। ওইজন্য ওভাবে আমাকে খুব আ শেষের কবিতা বলতে পারেন। কিন্তু তারপরেও আমি যেভাবে চাই একটা পুরুষকে দেখতে চাই, আমার মনে হয় যে ওভাবে আমার চোখে পড়ে নাই। কিন্তু বরঞ্চ নারীরা আমার কাছে অনেক বেশি দৃঢ় এবং স্পেশালি ছোট গল্পের নারীরা। তার মানে না আমি আপনি চন্দ্রার কথা আপনি বলব, নিরক্ষর অশিক্ষিত চন্দ্রা। আমি হ্যাঁ। অনিলার কথা বলব। হ্যাঁ? যারা এই পুরুষ শাসিত সমাজের অনিয়মকে তার ভেঙে মানে ম্যাডাম সেখান আমরা থেকে আজকের বেরো একটা হ্যাঁ, একটা আলোচনা জি। থেকে একটা এই মানে আপনার আলোচনা থেকে আমরা এইরকম একটা উপসিদ্ধান্ত আসতে পারি যে মানে রবীন্দ্রনাথের পুরুষ ক্যারেক্টার খুব স্ট্রং ছিল না বা সরি? অনন্য ছিল না। রবীন্দ্রনাথের পুরুষ ক্যারেক্টার গুলো মানে খুব বেশি স্পটলাইটে ছিল না। মানে খুব শক্তিমান ছিল না। আমার কাছে মনে হয় না বললাম যেটা যে নারীকে দ্বারাই পুরুষ চরিত্রগুলো আলোকিত হয়েছে। এবং এইজন্য আমি ওভাবে আইডেল গোড়াকে আমি নেব। সরি, আমি গোড়ার কথাটা ভুলে গেছি। গোড়াকে গোড়ার কিন্তু কিন্তু শেষ পর্যন্ত চিন্তাটাকে গোড়াতেও তো শেষ পর্যন্ত গিয়ে হ্যাঁ, আবার ওই ওই একই যে পুরুষটাকেই যেটা দামিয়ে বললাম দেওয়া যে হয়েছে। নারীকে দ্বারা আলোকিত করা হয়েছে। তো যখন নারীকে দ্বারা আলোকিত করা হচ্ছে তাহলে কিভাবে তাকে আমি আমার পছন্দের আইডল হিসেবে নেই? পারছি না তো। হ্যাঁ, গোড়াতেও সেই একই ব্যাপারটা ঘটেছে। এবং এটা যদিও তাদের সে আ যদিও গোড়াতে শেষের দিকে এসে পুরুষকে মুক্তি দিয়ে দিয়েছে। কিন্তু তাও হচ্ছে জি, পুরো বিশাল লম্বা একটা উপন্যাসের শেষ কয়েক লাইনে কিন্তু সেক্ষেত্রে পুরুষকে হয়তো উনি অত বেশি আলোকিত করেছেন। আমার সীমিত জ্ঞান আমার যতটুকু মনে হয়েছে। জি, তার মানে এখান থেকে একটা বোঝা যায় উনাদের নারী চরিত্রগুলো বিশেষ করে ওই সমসাময়িক যারা সাহিত্যিক ছিলেন বাংলা সাহিত্যের মানে জি, উইমেন ক্যারেক্টার গুলো যেরকম বলিয়ান ছিল, আত্মশক্তিতে আ নিমজ্জিত ছিল, জি। হৃদ্য ছিল সেরকম পুরুষ ক্যারেক্টার গুলো আসলে বাংলা সাহিত্যে খুব একটা পাওয়া যাচ্ছে না। না, না, না। হুম। এবং এটা আরেকটা বোধহয় সম্ভবত তারা এটা করেছেন আমার মনে হচ্ছে যে, যেহেতু সমাজে যে ব্যারিয়ার গুলো ছিল এবং এই ব্যারিয়ার গুলো তো বেসিক্যালি হচ্ছে ধর্মকেন্দ্রিক। ধর্মকে ইয়ে করে এবং এই ব্যারিয়ার গুলোকে আপনার স্পষ্টকরণের জন্য এবং ভাঙার জন্য, হ্যাঁ? যদি আমরা উপলক্ষ্য দেখি তাহলে এই ব্যারিয়ার গুলি কিন্তু নারীদের জন্য তৈরি হয়েছে। পায়ের বেড়ি কিন্তু নারীদের জন্য তৈরি হয়েছে এবং এই এক্ষেত্রে বেড়িগুলি তো ম্যাডাম ভাঙার জন্য পরবর্তীতে আমাদের যারা এই লেখিকা যারা ছিলেন, সাহিত্যিক মানে উইমেন সেকশন থেকে যে লেখিকারা ছিলেন, হুম, তারাও কিন্তু কোন পুরুষ চরিত্র খুব শক্তিমানভাবে তুলে ধরতে পারেন না। আমরা যদি বেগম হ্যাঁ, রোকেয়া বা আরো যারা ছিলেন তারাও খুব শক্তিশালী কোন পুরুষ চরিত্র নেই। মহাশ্বেতা দেবী হ্যাঁ। হুম, না, হ্যাঁ, পারেন নাই। এটা কিন্তু খুব ভাইটাল আজকে এই আলোচনার বিষয়টা হঠাৎ আমার মাথায় আসলো। বাট এটা কিন্তু ইটস এ ভাইটাল একটা আ আমার মনে একটা পয়েন্ট এবং এটা নিয়ে আসলে গবেষণা করার মতো একটা বিষয়। এবং যে বাংলা কেন? সাহিত্যে সম্ভবত পুরুষ হুম, চরিত্র খুব বেশি শক্তিমান নয়। কারণ আমরা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম যারা আ এটা কি বলবো পুরুষ এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র যাদের কথা আমরা বললাম, বেগম রোকেয়া ওনাদের যে লেখনী, ওনাদের যে সাহিত্যকর্মে সেখানে পুরুষ চরিত্রগুলোকে খুব বেশি শক্তিমান, বলীয়ান বা না। বীরপুরুষ হিসেবে ইভেন দেখা নজরুল যাচ্ছে না। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তারপরে ওনারা তো কিছু ওই যে এই উপমা হিসেবে আসছেন। এই জি, শক্তিমান পুরুষ মানে বিদ্রোহী কবিতা আমি। আমি। সেখানে আমরা একটা শক্তির আধার দেখতে পাই। এই শক্তিগুলো সেখানে নিমজ্জিত ছিল। কিন্তু ওই কিন্তু শক্তিটাও মানে একপেশে হয়ে এককভাবে যায়। এককভাবে কোন ক্যারেক্টার খুব ভালোভাবে শক্তিমানভাবে আমাদের এখানে আসে নাই। যেটা আমরা হয়তো ইংরেজি সাহিত্যে বা ফরাসি সাহিত্যে যেরকমটা পাওয়া যায় বা জি। রুশ সাহিত্যে যেভাবে পাওয়া যায় সেভাবে বাংলা সাহিত্যে খুব বেশি পাওয়া যায়নি। এটা খুব সরি ম্যাডাম এটাকে মানে খুব ছোট একটা নলেজ না, না, এটা দুঃখিত আমরা সবাই পাঠক। আমরা সবাই হ্যাঁ, যার, হ্যাঁ। যার একটা হ্যাঁ, অবজারভেশন অবশ্যই পাঠক আছে আসলে হ্যাঁ। এবং এটা হুম, হুম, আমারও হুম। অবজারভেশন যে থ্যাংক ইউ নারীকে দিয়ে ম্যাডাম। পুরুষকে হুম, আলোকিত হুম, করা হচ্ছে, হুম, নারীকে দিয়ে পুরুষের প্রতিবাদটাকে তৈরি করা হচ্ছে। হ্যাঁ? হুম, হুম। এটা হচ্ছে। কালিকা এবং শক্তি এটা নারীদেরই। এটা শেষ পর্যন্ত নারী-পুরুষ যে কবি গানের জটকের মতোই থেকে যাচ্ছে। কিন্তু খুব বেশি মানে আলাদা হয়ে দীপ্যমান হয়ে দেখা যাচ্ছে না। যদি আপনি যে সময়টার কথা বলছেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বা বঙ্কিম বা নজরুল, জীবনানন্দ ওই সময়ে মানে তারা আসলে তবে নারীর চরিত্রগুলোতে জি, আলোকায়ন করা হয়েছে যথেষ্ট। জি। হুম, হুম। না কিন্তু যদিও তারা বনফুলে যদি সবাই আমরা পুরুষ যাই, ছিলেন। বলচাঁদ মুখোপাধ্যায় ওখানে হ্যাঁ। কিন্তু আবার একটু অন্য বিষয়টা। ওখানে কিন্তু হুম, বেশ কিছু
আপনি উপন্যাসে কিছু স্ট্রং পুরুষ ক্যারেক্টার আছে যাদেরকে আসলে নারীর সহায়তা লাগে নাই। এখানে আমার যেটা মনে হচ্ছে যে একজন রাইটারের ব্যক্তিগত যে আ মানে বৈশিষ্ট্য চরিত্রের, হ্যাঁ? কারণ ব্যক্তি রাইটারের বৈশিষ্ট্য কিন্তু তার লেখায় ছাপ পড়ে। তো ওখানে আমার যেটা মনে হচ্ছে যে ওই জায়গায় বর্ণফুল যেমন যে তার ক্যারেক্টারটা যেরকম ছিল ওখানে আমি যাই না। ওই আলোচনা অনেক দীর্ঘ হুম, আলোচনা হবে। সেখানে হুম। আমরা দেখব যে তিনি কিন্তু অনেক স্ট্রং পুরুষ চরিত্র তার উপন্যাসে নিয়ে এসেছে এবং নারীর সহায়তা ছাড়া। তারা নিজের বৈশিষ্ট্যে বলীয়ান ছিলেন। আমরা তারাশঙ্কর বেশ কিছু পাই। এটা আছে, কিছু, কিছু আছে। কিন্তু একদম ১ম দিকে সেটা কম। ম্যাডাম আমরা এই যে আ অপেক্ষাকৃত সমসাময়িক সমরেশ মজুমদার বা যারা সুনীল এদেরও দেখা যাচ্ছে মহিলা চরিত্রগুলো অনেক বেশি। এই যে লাল নীল দীপাবলি সরি সেটাই। যে দীপাবলির ক্যারেক্টার সাতকাহন, জি। হুম? মহিলা ক্যারেক্টার গুলো অনেক বেশি হ্যাঁ, উজ্জ্বল নারীকে বলে দিয়ে মনে পুরুষ হচ্ছে। আলোকিত হচ্ছে। হুম, আমরাই হুম, হুম। আপনাদের আলোকিত করছি। এটাই সত্যি। এটাই সত্যি। ম্যাডা মেনে নেন। জি, ধন্যবাদ ম্যাডাম। এ জি। আপনার আপনি নিজে লেখালেখি করেন। আপনার উম আপনার লেখালেখি সম্পর্কে যদি আমরা একেবারেই আমাদের আলোচনার শেষান্তে চলে আসছি। আপনার লেখালেখি সম্পর্কে একটু শুনবো। এরপর রবীন্দ্রনাথের একটা কবিতা বা কয়েকটা পংক্তি যদি আমাদেরকে পড়ে শোনান। আগে বলেন আপনার লেখালেখি সম্পর্কে একটু শুনতে চাই। আমি আসলে লেখালেখি করি ছোটবেলা থেকেই। ক্লাস 4, 5 থেকে আমার কবিতা ১ম প্রকাশিত হয় স্থানীয় পত্রিকায়। আমি খুব সংক্ষেপে বলি। তারপর আমি আ ১৯৯৮ তে আমার ১ম যৌথ একটা গল্পগ্রন্থ বের হয়। আমার সিলেট লেখিকা সংগঠন থেকে সূচি গল্পমালা। আমি ২০০৯ আমার ১ম কবিতার গ্রন্থ বের হয়। ভাঙনের শব্দ শুনি শুধু। তারপর এই একটা দীর্ঘ বিরতি আমার যায় আসলে নানাবিধ কারণে। আমি ২০২০ এ আমার ১ম উপন্যাসটা বের হয় 'অতলান্ত খোঁজ' এবং আ এই উপন্যাসে আমাদের পরম শ্রদ্ধাভাজন প্রয়াত আনিসুজ্জামান স্যার মুখবন্ধ দিয়ে গেছেন এবং আমার জানা মতে যে এটা আনিসুজ্জামান স্যারের শেষ মুখবন্ধ তিনি আমার উপন্যাসে দিয়ে গেছেন। আর আ উপন্যাসটা আপনারা পড়বেন। আমি চাচ্ছিলাম উপন্যাসটা একটু আপনাদেরকে দেখাবো কিন্তু আনফরচুনেটলি আমার আশেপাশে উপন্যাসটা নাই। যাই হোক আ আপনারা পড়বেন, মতামত জানাবেন। আমার মনে হয় যে পাঠক হিসেবে বঞ্চিত হবেন না। আর আমি ইতিমধ্যে আমার ২য় উপন্যাস 'খণ্ডিত জীবন এবং তাহাদের কথা' নিজের সৃষ্টি ম্যাডাম অবহেলিত হচ্ছে। আপনার লেখা আমরা দেখতে আমি পাচ্ছি না। খুব দুঃখিত আমি বইটা জানি কোথায় আমি চাচ্ছিলাম আমার উপন্যাস থেকে একটা প্যারা আপনাদের একটু শোনানোর জন্য। হুম। আনফরচুনেটলি আমি বইটা নেক্সট অবনীত কোন হয় নাই। সময় হ্যাঁ, নেক্সট কোন ইনশাআল্লাহ সময় বেঁচে আমরা থাকলেই হবে। হুম, হুম, তো ইনশাআল্লাহ। হুম, হুম। আর আমার ২য় উপন্যাস হচ্ছে 'খণ্ডিত জীবন এবং তাহাদের কথা'। সেটা ইতিমধ্যে প্রকাশনা ঘরে চলে গেছে। আশা করি বের হবে এবার। আর এখন আমি দেশভাগ নিয়ে কাজ করছি। আমার দেশভাগ নিয়ে একটা আমি অনেকদিন ধরে পড়াশোনা করছি আসলে উপন্যাসের জন্যই। আর বেশ কিছু গল্প লিখছি। এখন আমার একটা গল্প লেখার একটা জোয়ার আমার পড়েছে। এতটুকু বলব লেখালেখি করছি এবং করব। এতটুকুই আরকি। ম্যাডাম একটা কবিতা থেকে যদি আপনি আমাদেরকে একটু রবীন্দ্রনাথের জীবনের ম্যাডাম আপনার পার পেয়ে বের হয়েছিল। জি। জি, জি, এখন ঠিক আছে। সাউন্ডটা একটু হারিয়ে হ্যাঁ, ফেলছিলাম। হুম, জোয়ার মানে স্তব্ধতা ভেঙে আলোর বিচ্ছুরণ বলেন, সমুদ্রের জোয়ার বলেন, তার সৃষ্টির কে চারিদিকে ছড়িয়ে দিয়েছিল। একটা জোয়ার হয়ে তার সৃষ্টির আ একটা আ উল্লাস হয়ে আ বাংলা সাহিত্যে ছড়িয়ে পড়েছিল। যে কবিতাটার ভেতর দিয়ে, সেই কবিতাটা আমি একটু পড়ি। আমি অনেকদিন আবৃত্তি করি না। তবে এটা আমার সবসময় খুব প্রিয় একটা কবিতা এবং এই কবিতাটা তার আদরের বৌঠান তার তার বাড়িতে তখন মায়ের মৃত্যুর পর সেখানে বেশ কিছুদিন রবীন্দ্রনাথ ছিলেন। তখন সেখানে কোনো এক সকালে তার ভেতরে স্তব্ধতা ভেঙে যেন এই এই কবিতাটার জন্ম হয়। এভাবেই তিনি অনুভূতিটা ব্যক্ত করেছিলেন। কবিতার নাম হচ্ছে 'নির্ঝরে স্বপ্নভঙ্গ'। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে,
হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণার ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। অনেকদিন পর করলাম, জানি না কেমন হলো। অনেক অনেক ভালো। আমরা তো অনেকদিন পরে শুনলাম ম্যাডাম। আমি একসময় আবৃত্তি করতাম স্কুল কলেজে, তারপর আর করা হয়নি। ইউনিভার্সিটিতে করেছি, তো দীর্ঘ সময় করেছি। তবে আমার খুব প্রিয় একটা কবিতা। ধন্যবাদ। নির্ঝরের স্বপ্নভঙ্গ অনেকেরই এটা প্রিয় কবিতা ম্যাডাম। আপনি আমরা গল্পে গল্পে আসলে ১ ঘন্টার সেশনের কথা বলে প্রায় ১.৫ ঘন্টা সময় কোন দিকে অতিক্রম করে ফেলেছি এবং অসাধারণ একটা আলোচনা ছিল। আমি নিজেই অনেক, অনেক কিছু নতুন করে জানলাম আজকে আপনার আলোচনা থেকে। নিশ্চয়ই আমাদের যারা দর্শক শ্রোতা যারা আছেন, আমাদের তরুণ বন্ধুরা তারাও উপকৃত হয়েছেন অনেকগুলো বিষয়ে এবং তাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন, তাদের কমেন্টগুলো দেখলেও সেটা বুঝে যাচ্ছে। যারা কমেন্ট করেছেন, যারা শুনেছেন, আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি ডক্টর নীলুফা আক্তার ম্যাডামকে। ম্যাডাম আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে। আমরা আশা করি যে মার্চ ফরওয়ার্ডের পরবর্তী কার্যক্রমেও আমাদের এই যে তরুণ আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা এবং ক্যারিয়ার এক্সপেক্টেন্ট যারা আছেন তাদেরকে সহায়তা করার জন্য আমাদের কাজে আপনাকে আমাদের সহযোগী হিসাবে পাবো। পাবো তো ম্যাডাম নাকি? ধন্যবাদ। আজকে আসলে আমি খুব প্রাণ খুলে কথা বলেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। আর পেইড ফরওয়ার্ড, মার্চ ফরওয়ার্ড তারা কাজ করছেন শিক্ষার্থীদের জন্য, তারা কাজ করছেন দুস্থ মানুষের জন্য এবং এই করোনার সময় তাদের বিশাল একটা ভূমিকা আছে, বিশাল ভূমিকা। আমি তাদেরকে একদম হাত জোড় অভিবাদন জানাচ্ছি যে এই ক্রান্তিকালে যারা এই তরুণ সম্প্রদায়, তরুণী ছেলেমেয়েরা ফিল্ডে একদম মাঠ পর্যায়ে কাজ করছেন, তাদের প্রতি আমার সেলিউট রইল তাদের। এবং আমি খুব আপ্লুত এবং আমি খুব সম্মানিত বোধ করছি আজকের এই অনুষ্ঠানে আমাকে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলার জন্য, তাকে শ্রদ্ধা জানানোর জন্য, আপনাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ। এবং যারা আমাদের এখানে শিক্ষার্থী আছেন, তরুণ যারা আছেন এবং আমাদের মতো যারা আছেন সবাইকে ধন্যবাদ অনেক ধৈর্য সহকারে আমার কথাগুলি শোনার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ভবিষ্যতেও ম্যাডাম আমরা পাবো তো মার্চ ফরওয়ার্ড প্ল্যাটফর্মে আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি খুব সম্মানিত বোধ করব এবং আমার ভালো লাগবে আমি যদি এসে এখানে কথা বলতে পারি। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের নিজেদেরও খুব ভালো লাগবে আপনাকে সাথে পেলে এবং আপনি তো বলেছেন পাবো ইনশাআল্লাহ। তো আপনার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার অনুমতি পেলে আজকে এখানেই আমরা শেষ করতে চাই। অনেক ধন্যবাদ যারা শুনেছেন, এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে ছিলেন। সময়ের সংলাপ মার্চ ফরওয়ার্ডের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।